চলুন না, বিয়ে করে নিই এমপি সাহেব। তারপর আমরা দুজনে মিলে সুখে সংসার করব। আমাদের ছোট ছোট দুটো বিড়ালের ছানার মতো কিউট ছানা হবে। আপনাকে আমার খুব মনে ধরেছে। উফ, কত কিউট আপনি, পুরাই মাখন। ভরা মজলিসে এমন উদ্ভট কথাগুলো আবরারের কর্ণঘোর হতেই ভ্রুকুচকে পাশ ফিরে তাকায়। ততক্ষণে মেয়েটা তার একদম কাছ ঘেঁষে এসে দাঁড়িয়েছে। ভ্রুকুচকে মেয়েটার মুখ পানে চাইতে মেয়েটা দাঁত বের করে ফোকলা হেসে বলে ওঠে, বলুন না এমপি সাহেব, বিয়ে করবেন আমাকে? দেখুন, আমি কিন্তু আপনাকেই বিয়ে করব। আপনি আমায় বিয়ে না করলে কিন্তু আমি মরে যাব। আমি সুইসাইড করব। হুম। কিভাবে সুইসাইড করব জানেন? ইঁদুর ইঁদুর মারার বিষ খাবো। না না, কচু গাছের সাথে ফাঁসি দিব। ধ্যাৎ, কচু গাছের সাথে ফাঁসি দিলে কষ্ট বেশি হবে। কি করা যায়, কি করা যায়? আচ্ছা এমপি সাহেব, আপনি বলুন না কিভাবে সুইসাইড করব। আবরার দাঁতে দাঁত চেপে সামনে থাকা মেয়েটার আজব আজব কথা শুনে যাচ্ছে। চোখ মুখ যথেষ্ট গম্ভীর। তার মুখ দেখে মনে কি চলছে বোঝা বড় দায়। পুরো মজলিসের মানুষ উৎসুক চোখে আবরারের মুখ পানে চেয়ে আছে। মেয়েটার এমন এমন হাস্যকর কথাগুলো শুনে তাদের হো হো করে হেসে ওঠার কথা হলেও তারা তা করছে না, বরং সবাই ভয়ে চুপসে আছে আর মনে মনে ছোট বাচ্চা মেয়েটার জন্য প্রার্থনা করে যাচ্ছে। ফাহাদ আবরার নামটা শোনা মাত্রই যেখানে সবাই ভয়ে চুপসে যায়, যার সামনে মাথা উঁচু করে কথা বলতেও মানুষ হাজারবার ভাবে সে মানুষটার সামনে কিনা এমন পিচ্চি একটা মেয়ে গড়গড় করে এসব বলে যাচ্ছে, যেখানে তারা প্রতিনিয়তই তার সাথে থাকছে। তার দলের সদস্য হয়েও তার মুখ পানে চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার সময়ও এতটা সাহস রাখে না। সেখানে এই পিচ্চি মেয়েটা কিনা এমন আজব আজব কথা বলে যাচ্ছে। সবাই ভয় পেলেও বেশ অবাক হয়ে আবরারের পানে চেয়ে আছে। হঠাৎই আবরার গম্ভীর স্বরে ধমকে উঠতে মেয়েটা কেঁপে উঠল, সেই সাথে কেঁপে উঠল পুরো মজলিসের মানুষগুলো। স্যার, আসলে ও তো পিচ্ছে। আবির এগিয়ে এসে ভয়ে ভয়ে কথা শেষ করবার আগে আবরার হাত ইশারায় না করতে আবির থেমে যায়, পেছনে ফিরে দ্রুত চলে যায়। সেখান থেকে একটু দূরে গুটি কয়েক লোকজনের সাথে কথা বলছিল ইমির। আবির কিছু বলতেই ইমির ছুটে এসে পরিস্থিতি বুঝে কিছু বলতে উদ্ধত হতেই আবরার চোখ পাকিয়ে তাকায়। ইমির চুপ হয়ে যায়। সাথে সাথেই আবরার ইলমির হাত জোড়া শক্ত হাতে চেপে মজলিস ছেড়ে বের হয়ে যায়। ইমির সহ মজলিসের সবাই ভয়ার্ত চোখে তাদের যাওয়ার পানে তাকায়। ইলমি মনে মনে বলে ওঠে, ইলমি, তুই তো আজ তো গেয়া। রাক্ষস রাজা খেপে গেছে আজ। তুই শেষ রে ইমলি, আজ তুই শেষ। করুণ চোখে একবার ভাই ইমিরের মুখ পানে চায়, তারপর হাতে টান পড়তে এক প্রকার দৌড়ে আবরারের হাঁটার সাথে তাল মেলায়। প্রায় আধা ঘন্টা যাবৎ গাড়িতে চুপটি করে বসে আছে ইলমি। পাশেই গম্ভীর মুখে ড্রাইভ করছে আবরার নামক রাক্ষসটা। ইলমি আর চোখে পাশে তাকায়, বিড়বিড় করে বলে ওঠে, কি বিচ্ছিরি তার মুখখানা! ছ্যাঃ, ইলমি কিনা এই করলার উপর ক্রাশ নামক বাঁশকে উপকাত হয়েছিল, ভাবা যায়? শুধু বাহ্যিক রূপ থাকলে কেউ সুন্দর হয়ে যায়? না, জীবনেও না। এই যে পাশে বসা লোকটা দেখতে কত সুন্দর, কত হ্যান্ডসাম, কত ড্যাশিং, কিন্তু তার ভেতরটা দেখো কি কুৎসিত, কথাবার্তা কতটা তেতো। না, আজ তো একটা করল্লার বাগান। এমন করল্লার বাগানকে আর যাই হোক ভালোবাসা যায় না। হুম ইলমি তো ভালোবাসেই না। ইলমির ভাবনার মাঝে আবরার গম্ভীর স্বরে বলে ওঠে, নাম? ইলমির চমকায়, পরপর তোতলিয়ে বলে ওঠে। জি জি জি। আবরার পুনরায় গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে। গাড়ি থেকে নাম। ইলমি ভয় পেয়ে যায়, ঝটপট গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তারপর আবরারও নেমে এসে ইলমির হাত টেনে বড় রাস্তা পার হয়ে রাস্তার ওই পারে গিয়ে দাঁড়ায়। ইলমির হাত ছেড়ে ধবধবে সাদা পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আবরার ব্যস্ত চোখে চারিপাশে চেয়ে ফোন বের করে কাউকে কল লাগায়। ইলমি আশেপাশে চেয়ে সামনের সাইনবোর্ডে তাকাতে হত ও ভম্বিত চকিত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখে সাইনবোর্ডটির গোটা গোটা অক্ষরে লেখা কাজী অফিস। এখানে সকল মুসলিম দম্পতির শরীয়তসম্মতভাবে বিবাহ এবং তালাকের রেজিস্ট্রি করা হয়। ইলমি একবার সাইনবোর্ড তো একবার আবরারের পানে চায়। ইলমির ছোট্ট মস্তিষ্ক বিপদের জানান দিলেই পরপর পেছনে ফিরে দৌড়ে পালাতে চাইলে আবরার তার ডান হাত ধরে নেয়। কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমায়, আমি যাব না আপনার সাথে। আমি বাসায় যাব। কে শুনে কার কথা? আবরার এক প্রকার টেনে হিঁচড়ে কাজী অফিসের ভিতরে নিয়ে যেতে লাগে। ইলমি পারে তো এখনই ভ্যাপা করে কেঁদে দেয়। রাক্ষসকে সায়স্তা করতে এসে রাজকন্যা দুষ্টু রাক্ষসের হাতে বন্দী হয়ে গেল। কি করবে কিছুই ভাবতে পারল না। শুধু মনে মনে শয়তান দূর করার জন্য আয়াতুল কুরসি পাঠ করতে লাগলো। 10 মিনিট যাবৎ কাজী অফিসে বসে আছে ইলমি। সে একা নয়, পাশেই দুহাত বুকে গুজে আবরার রাক্ষস বসে আছে। ইলমি আর চোখে আবরারের পানে চায়। গরমে রাক্ষস রাজার অবস্থা কাহিল। শ্যামবর্ণ মুখশ্রীর সাথে লম্বা নাকটা লাল হয়ে গেছে, আর তাদের চারিপাশে কালো পোশাক পরা 7 জন গার্ড।
কাজী সাহেব ভয়ার্ত চোখে চশমার ফাঁকফোকর দিয়ে একবার ইলমি তো একবার আবরার কয়েকবার গার্ডগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করছে আর নিজের রেজিস্টার খাতায় কিছু লিখছেন। ইলমি খেয়াল করলো কাজী সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, কাপা কাপা হাতে কিছু লিখছেন। একটু আগে কাজী সাহেব কিছু বিষয় নিয়ে ঝামেলা করেছিল, এভাবে বিয়ে হয় না, মেয়ের গার্জিয়ান লাগবে, ব্লা ব্লা। আবরার ইশারায় কিছু বলতে কাজী সাহেবকে নিয়ে দুজন গার্ড বাহিরে চলে গেল। ইলমি তো খুশিতে গদগদ হয়ে আবরারের পানে চায়। আবরার গরম চোখে চাইতেই ঠোঁটের হাসি মিলিয়ে যায়, তবে সে মনে মনে খুব খুশি হয়। তার খুশিতে এক বালতি পানি ঢেলে দিয়ে কাজী সাহেব ফিরে এসে বিয়ে পড়াতে বসে গেলেন। ইলমি কি করবে কিছুই বুঝতে পারছে না। কি এক বিপদে পড়ে গেল, বাজি জিততে গিয়ে না তার জীবনটাই শেষ হয়ে যায়। আবরারের মতো এমন রাক্ষস রাজা এমন করল্লার বাগান কেনা তার বিয়ে করা লাগে। এখান থেকে পালানোর কোনো রাস্তাও নেই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে নিলেই গার্ডগুলো এগিয়ে আসে। কাদো কাদো মুখে আবরারের পানে চাইতেই দেখে রাক্ষস রাজা তার দিকেই তাকিয়ে আছে। তার অধৈর্য কোলে ঝুলছে বাঁকা হাসি। কিছু সময় পর কাজী সাহেবের লেখালেখি শেষ হতেই কাজী সাহেব চশমা ঠিক করে কাপা কাপা কণ্ঠে বলে ওঠেন। ইলমি এবার ভ্যা ভ্যা শব্দ করে কেঁদেই উঠল। কাজী সাহেব হকচকিয়ে উঠলেন, পরপর কাপা কাপা গলায় বলল। আবরার চোয়ালদয় শক্ত করে গম্ভীর স্বরে ইলমিকে জিজ্ঞাসা করে ওঠে। এই বিয়েতে তোর মত নেই? ইলমি কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না করতে আবরার পুনরায় বলে ওঠে। সত্যি কথা বল, এই বিয়েতে তোর মত নেই? ইলমি চমকায়, পরপর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতে আবরার বাঁকা হেসে বলে ওঠে। দ্যাটস গুড গার্ল, নে সাইনটা কর। খাতা এগিয়ে ইশারায় সাইন করতে বলে। ইলমি কাঁদতে কাঁদতে সাইন করে দেয়। পরপর আবরার সাইন করতেই কাজী সাহেব বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা আইনগতভাবে স্বামী স্ত্রী। তালুকদার বাড়ির সামনে গাড়ি থামতে ইলমি চমকায়, পরপর বলে ওঠে। এখানে কেন নিয়ে এলেন? আমি আমার বাসায় যাব। ভাইজান, আমার ভাইজান কোথায়? আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইলমির কথা না শোনার ভান করে নেমে যেতে নিলেই ইলমি আবরারের পাঞ্জাবি খামচে ধরে প্রচণ্ড রাগী কণ্ঠে বলে ওঠে। কথা বলছেন না কেন? ভাইজান কোথায়? ভাইজান কোথায় বলুন। আবরার বাঁকা হাসে, পাঞ্জাবি হতে ইলমির হাত ছাড়িয়ে নিজের হাতের মুঠোয় পুরে বলে ওঠে। আরে আরে, রেগে যাচ্ছিস কেন? আর নিজের সহ্য বিয়ে করা বরের উপরে কেউ এভাবে রাগ দেখায়? তার চেয়ে বরং চল আমার সাথে। বলেই হাত টেনে নিতেই ইলমি হাত ছাড়িয়ে বলে ওঠে। কোথায় যাব? কোথাও যাব না আপনার সাথে। আপনার মতো খারাপ লোকের সাথে কোথাও যাব না আমি। কোথাও যাবি না মানে? কোথাও না গেলে বাসর কিভাবে হবে? আর বাসর না হলে বিড়াল ছানার মতো কিউট ছানা আসবে কোথা থেকে? বাই এনি চান্স তুই কি গাড়িতেই বাসর করতে চাইছিস ইলমি? দেখ, আমি একজন সম্মানিত লোক, আমার একটা সম্মান আছে। আমি কিন্তু গাড়িতে বাসর করতে পারবো না। ছি! আবরারের এমন লাগামহীন কথাবার্তায় ইলমির কান জোড়া ঝাঁঝা করে উঠল। দুহাতে কান চেপে বলে ওঠে, নির্লজ্জ মানুষ কোথাকার। ইলমি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই যেন তার সামনে আবরার নয়, আবরারের মতো অন্য কেউ। এই লোক কি পাগল টাগল হয়ে গেছে নাকি? লজ্জা করছে না আপনার? নির্লজ্জ মানুষ কোথাকার! আবরার আয়েশ করে সিটে হেলান দিয়ে চোখ বুজে বলে। হুম, একদমই না। ইলমি কিছু বলতে উদ্ধত হতেই আবরার চোয়ালদয় শক্ত করে গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে। চল এখন গাড়ি থেকে নাম, আর একটাও কথা না। ইলমি কিছু না বলে রাগে গটগট করতে করতে ঝটপট গাড়ি থেকে নেমে যায়। এই লোককে বিশ্বাস নেই, আজকের পর তো একদমই নেই। অসভ্য লোক একটা। ইলমি গটাগট পা ফেলে বাড়ির ভিতর চলে যায়। এই বাড়ির আনাচে কানাচে সবটাই তার চেনা, চেনা থাকবেই না কেন? এটা তো তার একমাত্র ফুপুর বাড়ি। আর এই রাক্ষস, এই করল্লার বাগান তারই ফুপাতো ভাই। ইলমি মুখ গোমরা করে সদর দরজায় পা রাখতে কোথা থেকে তিন বাদর ইলমির উপর ঝাঁপিয়ে পড়ে। তিন বাদর বলতে ইলমির ফুপাতো বোন আবিরা ও তুন্না তুরফা। আবিরা ছোট চাচার চমচ মেয়ে। তুন্না নিজের চশমা ঠিক করে ইলমিকে চারপাশে ঘুরে ফিরে দেখে বলে ওঠে। আবিরা, আমরা তো হেরে গেলাম, ইমলি জিতে গেল। সত্যি ইমলির খুব সাহস। আচ্ছা ইমলি, তোরা তো সাহস কোত্থেকে আসে? তুই তো ভীতু ইমলি ছিলি। ইলমি নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু গোপন রেখে এই মুহূর্তে শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের কাঁধে নিজে ঝাড়া দিয়ে ভেঙচি কেটে দুপা এগিয়ে বলে ওঠে। আমি ভীতু কবে ছিলাম তুর্না? আমি কি তোদের মতো ভীতু নাকি, যে মানুষের ভয়ে গাছের চিপায় দাঁড়িয়ে থাকবো? ইলমি, সত্যি করে বলতো, ভাইজান কি তোকে মেরেছে? কোথায় মেরেছে দেখি? ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে। কি শুরু করলি তোরা? আমাকে মারবে? এই ইলমিকে মারবে? এত সাহস ওনার আছে? আজব কথা বলছিস। আর তোরা এমনি এমনি ওই করলাকে ভয় পাস। ওনাকে এত ভয় পাওয়ার কি আছে? উনি কি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পেতে হবে? আবিরা এক হাতে ইলমির মুখ চেপে ধরতে নিলেই ইলমি হাত সরিয়ে বলে ওঠে।
কথা শেষ করে পিছু ফিরতেই দেখে বুকে হাত গুজে সদর দরজায় হেলান দিয়ে চোখ মুখ কুচকে আবরার দাঁড়িয়ে আছে। ইলমি চমকে উঠে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে আবিরাদের দিকে তাকাতেই দেখতে পায় তিন বাদরের কেউ নেই। নিশ্চিত তখনকার মতো এখনো একা রেখে পালিয়ে গেছে ইলমি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আবিরার রুমের দিকে ছুটতে গিয়ে বাঁধে আরেক বিপত্তি। দিক বিদিক না দেখে ছুটতে গিয়ে ফুপু আসমা বেগমের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যায়। আরে এই মেয়ে, আসতে যাবি তো নাকি? এভাবে পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? কখন এলি তুই? ইলমি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ফুপি, যে কোনো একটা প্রশ্ন করবে তো নাকি? একসাথে হাজার খানেক প্রশ্নের জবাব কিভাবে দিব? আর কখন এসেছি তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করে নিও, আমাকে যেতে দাও। বলেই দৌড়ে রুমে চলে যায়। সারাদিন ইলমি রুমে ছিল, রুম থেকে বের হয়নি আবরারের ভয়ে। তবে তুর্নাদের কাছে বলেছে তার ঘুম পেয়েছে, সেই বেলা ঘুমাবে। আবিরা ইলমির হাব ভাব বুঝতে পেরে কয়েকবার রুমে এসে বলে গেছে আবরার বাড়িতে নেই, তবুও ইলমি রুম থেকে বের হয়নি। ইলমি বাসায় চলে যাবে ইমির কল করেছিল। ইমিরকে আসতে বলে দিয়েছে। ইমির কোনো এক গুরুত্বপূর্ণ কাজে আছে। কাজ শেষে ইলমিকে সাথে নিয়ে তারপর ফিরবে। আর ইমিরের যতক্ষণ না আসছে ততক্ষণ সে রুম ছেড়ে বের হবে না। কেননা আবরার বাসা থেকে বের হওয়ার আগে ইলমিকে টেক্সট করে গেছে। বাইরে যাচ্ছি ও, তুই চিন্তা করিস না, ফিরে এসে বাসর করব। ইলমি নিজে মনে মনে বিড়বিড় করে আওড়ালো, ছি, কি খারাপ, বেহায়া, বেশরম, নির্লজ্জ একটা লোক, অসভ্য পুরুষ মানুষ। আপনি যে এতটা অসভ্য ঘুণাক্ষরেও টের পায়নি এমপি সাহেব। ইলমি পড়েছে এক ঝামেলায়। ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেছে, জিততে গিয়ে নিজেই হেরে বসে আছে রাক্ষসটার কাছে। কি থেকে কি হয়ে গেল ইলমি ভেবেই পাচ্ছে না। এই বজ্জাত লোক এভাবে হুট করে বিয়ে করে নিল কেন? ভরা মজলিসে ওভাবে বলার কি শাস্তি হিসেবে এই বিয়ে? শাস্তি শাস্তি তো অন্যভাবেও দেয়া যেত। বিয়ে কেন? এই কেমন শাস্তি? সে যাই হোক, মিলি আপুর কি হবে? ঘড়িতে দুপুর ৩টা ২৫। এই ভ্যাপসা গরম, সারাদিনের কাঠফাটা রোদের পর উত্তপ্ত শহরটাতে দীর্ঘদিন পর বৃষ্টির দেখা মিলল। তবে যেন তেন বৃষ্টি নয়, একদম তুমুল ঝড়। নিমিষে তাপমাত্রা কমে গেল। চারিপাশে তুমুল বেগে ঝড় তার সর্বোচ্চ শক্তিতে তাণ্ডব চালাচ্ছে। ইলমি আবিরা ঘুমাচ্ছিল। বৃষ্টির শব্দে নিমিষে ঘুম ছুটে গেল ইলমির। ঝটপট বিছানা ছেড়ে জানালার কাছটায় গিয়ে জানালা ঘেঁষে দাঁড়ালো। বাইরে ঝড়ো হাওয়ায় বড় বড় গাছগুলো হেলে দুলে পড়ছে, তো আবারও উঠে দাঁড়াচ্ছে। এ যেন হাওয়া আর গাছগুলোর মধ্যে নীরব যুদ্ধ চলছে, কে কাকে হারাতে পারে, কে টিকে থাকতে পারে। ইলমি বাইরে সে নীরব যুদ্ধের নীরব দর্শক হয়ে সবটা দেখে যাচ্ছে। জানালা ভেদ করে বিন্দু বিন্দু জলরাশি তার চোখে মুখে ছিটকে পড়ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। প্রায় 15 মিনিট পর ঝড় কমে গেল, তবে আগের ন্যায় বৃষ্টি হচ্ছে। আবিরা, এই আবিরা, ওঠ না, চল না বৃষ্টিতে ভিজি। উফ, কতদিন পর বাইরে বৃষ্টি হচ্ছে আবিরা, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এই এই মাইয়া, ওঠ না। আবিরা পিটপিট চোখে চেয়ে চোখ মুখ কুচকে বলে, ঘুমাতে দে ইলমির বাচ্চা কলমি, ডাকবি না একদম। ইলমি অসহায় গলায় বলল, ওঠ না আবিরা, ওঠ না আবিরা, আমার সোনা বোন, চল না একটু ভিজি। এই আবিরা, আবিরা। কে শুনে কার কথা? বৃষ্টি পেয়ে ঘুমের রানী আবিরা যেন ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে, তার কোনো হেলদোল নেই। ইলমি মুখ গুমড়ে চোখ মুখ কুচকে বিছানায় বসে রইল কিছুক্ষণ। পরপর একা একা পা চালালো বাইরের দিকে। রুম থেকে বের হয়ে তার আবরারের কথা মনে পড়ে যায়। মনে পড়তে ইলমি ভয় পায়, শঙ্কা হয়। নিজেকে সাহস দিয়ে ফিসফিস করে নিজ মনে বলে ওঠে, উনি তো বাসায় নেই, নিশ্চয়ই এখনো আসেননি। আরে চিল ইলমি, এত ভয় পাওয়ার কি আছে? উনি কি বাঘ নাকি ভাল্লুক? অবশ্য বাঘ ভাল্লুক না হলে উনি একজন রাক্ষস, উনি একজন রাক্ষস রাজা। বলেই নিজ মনে হাসতে হাসতে ছাদের দিকে পা বাড়ায়। ইলমি ছাদের মাঝখানটায় রাখা দোলনায় বসে বৃষ্টিতে ভিজছে। দীর্ঘদিন পর বৃষ্টি পেয়ে ইলমি খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করলো। বৃষ্টিতে ভিজে যুবু যুবু অবস্থা। প্রায় 20 মিনিট যাবৎ বৃষ্টিতে ভিজে চলেছে ইলমি। এই বাড়িতে তার আম্মা নেই, আব্বা যান নেই, কেউ নেই যে তাকে বকবে, বৃষ্টিতে ভিজতে বারণ করবে। আসমা বেগমও দেখেননি ইলমিকে বৃষ্টিতে ভিজতে। এতে যেন ইলমির বৃষ্টিতে ভেজা শখ ষোলকলা পূর্ণ হলো। ইলমির খুশিকে দেখে খুশিতে নাচতে শুরু করে দিয়েছে, তবে মাঝে মাঝে দু একটা হাঁচিও দিয়ে চলেছে। প্রায় কিছুক্ষণ পর কোমরে কারো স্পর্শ পেতেই চমকে উঠে ইলমি। কেঁপে উঠল বৃষ্টিতে ভেজা হিমশীতল ছোট্ট দেহখানা। পরপর ছিটকে সরে গিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পায় আবরার ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। আবরার ছাদে এইমাত্র এসেছে। সাদা পাঞ্জাবিতে ফোটা ফোটা বৃষ্টির ছাপ দেখে বোঝা যাচ্ছে।
ইলমি ভয় পেয়ে দু পা পিছিয়ে যায়, পরপর নিজেকে ভালোভাবে পরখ করে নেয়। দেখতে একদম বাজে লাগছে। বৃষ্টিতে ভিজে জামা ওড়না শরীরে লেগে গেছে, শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। লজ্জা ভয়ে ইলমির মরে যেতে ইচ্ছা করছে। কি দরকার ছিল এত সময় বৃষ্টিতে ভেজা? আর এই লোকটারই বা এখনই কেন ছাদে আসা লাগবে? বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই কথাটার মানে ইলমি হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইলমি মনে মনে ছাদ থেকে পালানোর চিন্তা এঁটে নেয়। আবরার গম্ভীর মুখে ইলমিকে পরখ করে নিচ্ছে। ইলমি দিক বিদিক ভুলে ছাদ থেকে পালাতে দৌড় দিতেই পা পিছলে পড়ে যেতে নিতেই আবরার ধরে নেয়। আবরার ভ্রু কুঁচকে বলে, পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস ইলমি? বরের সাথে বৃষ্টিতে ভিজবি না? কি রোম্যান্টিক ওয়েদার! আমরা নিউলি ম্যারিড কাপল, ওয়েদারটা কিন্তু জোস, কি বলিস? আমাদের জন্য একদম পারফেক্ট, তাই না? ইলমি অসহায় গলায় বলল, ছাড়ুন, আমি নিচে যাব। আরে আমি তো আমার বউয়ের সাথে ভিজতে এলাম। নতুন নতুন বিয়ে করেও বরকে রেখে একা একা বৃষ্টিতে ভিজতে লজ্জা লাগছে না তোর? এই, তুই বৃষ্টিতে ভিজতে এসেছিস কার অনুমতি নিয়ে? আমার অনুমতি নিয়েছিস? জানিস না বরদের অনুমতি ছাড়া কিছু করতে হয় না? আবরারের কথা শেষ করার আগে ইলমি আবরার মুখ বরাবর হাঁচি দিয়ে উঠে। আবরার সাথে সাথে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয়। ইলমি নিজের কাজে নিজেই হতভম্ব, দাঁত দিয়ে জিভ কাটে। পরপর উত্তেজিত হয়ে বলে ওঠে, সরি সরি, আসলে আসলে আমি বলেই নিজের ওড়না টেনে মুখ মুছে দেয়। আবরার ইলমির হাত শক্ত করে হাতে চেপে গম্ভীর স্বরে বলে ওঠে। চল আমার সাথে। ইলমি কাঁপা কাঁপা গলায় বলে। কোথায়? আবরার বাঁকা হাসে। এর মাঝেই ভুলে গেলি? তোর না বিড়াল ছানার মতো কিউট ছানা চাই? তার বন্দোবস্ত করতে চল। আবরার বাজখাই গলায় বলে ওঠে। ন্যাকামো করবি না একদম, চল আমার সাথে। ইলমি কাঁদো কাঁদো গলায় বলে ওঠে। আমার ভুল হয়েছে ভাইয়া, আমি এই জীবনেও এমন করব না। ভুল যখন তুই করেই ফেলেছিস, তার মাসুল তোকে সারা জীবন ভরেই দিয়ে যেতে হবে ইলমি। আবারও ঠান্ডা হাওয়া বয়ে চলেছে বৃষ্টিতে। ভেজা থাকায় এবার ইলমির প্রচুর শীত লাগছে, তার সাথে ঠান্ডা জ্বর ফ্রি। শীতে ইলমির শরীর গোলাপি, ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার। ইলমি এবার অসহায় গলায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। এইবারের মতো মাফ করে দিন প্লিজ, আর জীবনেও এমন ভুল হবে না, আমি কথা দিচ্ছি। ইলমির কথা শেষ হওয়ার আগে আবরার ইলমির বৃষ্টিতে ভেজা গোলাপি অধর জোড়ায় ঠোঁট চেপে ধরতে ইলমি হতভম্ব হয়ে যায়। পরপর ঘটনা বুঝে সরে যেতে নিলেই আবরার শক্ত হাতে ইলমির কোমর জড়িয়ে নেয়। আবরারের স্পর্শে ইলমি সারা শরীরে শীতল হাওয়া বয়ে যায়, পরপর কেঁপে ওঠে তার দেহখানা। ইলমি নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করা সত্ত্বেও আবরারের শক্তির সাথে পেরে ওঠে না। আবরারের বলিষ্ঠ দেহখানা বিন্দুমাত্র নিজে থেকে দূরে সরাতে পারল না। কিছুক্ষণ পর আবরার নিজে থেকে ইলমিকে ছেড়ে নিচে চলে যেতে যেতে গম্ভীর স্বরে বলে যায়। আমার বাড়িতে যেন তোকে না দেখি, তোর মতো মেয়ের মুখটাও আর দেখতে চাই না আমি। ফাহাদ আবরারকে নিয়ে মজা করার মজা এবার হাড়ে হাড়ে টের পাবি। বলে গটগট পায়ে ছাদ থেকে নেমে গেল। ইলমি অপমান লজ্জা ভয়ে আড়ষ্ট হয়ে ধপ করে ছাদের মাঝখানটায় বসে রইল। রাত ৮টা। ঝড় বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। রাতের মেঘলা আকাশে আবছা আলোয় মিটিমিটি জ্বলছে দু একটা তারকারাজ। চারটা বোধহয় মেঘের সাথে লুকোচুরি খেলতে ব্যস্ত। সাধারণত এই সময়টাতেই শহরটা কোলাহলপূর্ণ থাকলেও আজ তেমনটা নেই। ঝড় বৃষ্টির তাণ্ডবে চারপাশটা লোকালয় শূন্য হয়ে গেছে। এমন বৃষ্টিময় দিনে বাসা হতে বের হতে কেই বা চায়? মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে কতই না পজিটিভ, নিজেদের যান বাঁচাতে কত কিছুই না করে থাকে। অথচ এত এত কিছুর মধ্যে তারা ভুলেই যায় পৃথিবীতে তারা অনন্তকালের জন্য আসেনি। একদিন না একদিন তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বোকা মানবজাতি মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টাই না করে, অথচ তারা জানে, এমনকি মানেও, তাদের এই জীবনের সব থেকে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু। সেটা আজ হোক বা কাল, মৃত্যু তাদের জন্য অপেক্ষারত রয়েছে। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রতিদিনের তুলনায় আজ শহরটাতে নেই কোনো কোলাহল। চারিপাশে শুনশান নীরবতা থেকে ঝিঝি পোকারা গান গাইছে। ইলমি নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে, জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে। আসমা বেগম নিজ হাতে খাবার খাইয়ে ওষুধ খাইয়েছেন। ইলমিকে নিয়ে দুশ্চিন্তা শেষ নেই। তার মেয়েটা তার চোখ ফাঁকি দিয়ে কখন বৃষ্টিতে ভিজতে চলে গেছে তিনি টেরই পেলেন না। ভাগ্যিস ছেলেটা দেখে নিয়েছিল, না হলে মেয়েটা নির্ঘাত ওইখানেই পড়ে থাকতো। কি হতো তখন ভাবা যায়? জ্বরে পড়ে কী সব আবোল তাবোল বলছে মেয়েটা। আবিরা, হ্যাঁ মা বলো। ইলমির পাশে বসেছিল মেয়েটা। নিজের কাছে খুব খারাপ লাগছে। তখন যদি ইলমির ডাকে তার ঘুম ভাঙতো, মেয়েটা এভাবে ভিজতে পারতো না, আর না এমন জ্বরে পড়তো। ইলমির পাশে থাক কিছুক্ষণ, আমি কিচেন থেকে আসি। আহারে, আমার জান বাচ্চাটা কতটা অসুস্থ হয়ে গেছে। বলে ইলমির উত্তপ্ত কপালটায় ঠোঁট ছোঁয়ালো। আসমা বেগম পরপর রুম থেকে বের হয়ে গেলেন।
ইলমি জ্বরের ঘরে অস্পষ্ট স্বরে তখন থেকেই বলে যাচ্ছে, আপনি একটা রাক্ষস, আপনি একটুও ভালো না, আমি চলে যাব, বাজে লোক একটা। জ্বরের ঘরে কি বলছে কিছুই বুঝতে পারছে না আবিরা। ইলমিকে কয়েকবার ডেকে জিজ্ঞাসা করলো, ইলমি স্পষ্টভাবে বলছে না। আবিরা দ্রুত মাকে ডাকার জন্য নিচে চলে যায়। রুমটা ড্রিম লাইটের আবছা আলোয় আলোকিত। আবরার ধীর পায়ে এসে ইলমির পাশটায় বসলো। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটার কি হাল! অসুস্থতা পুরো কাবু করে নিয়েছে মেয়েটাকে। ডিম লাইটের হলদে আলোয় মেয়েটার শুকিয়ে একটুখানি হয়ে যাওয়া মুখটা দেখা যাচ্ছে। জ্বরের ঘরে অস্পষ্ট স্বরে কি কি যেন বলছে মেয়েটা। আবরার ইলমির জ্বরে উত্তপ্ত হওয়া বাম হাতটা নিজের হাতের মুঠোয় পুরে ঠোঁট ছোয়ালো। পরপর কিছুটা ঝুঁকে ইলমির কপালে ঠোঁট ছোয়ালো। তারপর সরে আসতে নিলে ইলমি আবারও অস্পষ্ট স্বরে বলে উঠল। আপনি একটা রাক্ষস। আবরার ধীর কণ্ঠে বলল, আর তুমি মিষ্টি রাজকন্যা। আপনি একটু ভালো না। সবটুকু খারাপ। আমি চলে যাব। আবরার ইলমির হাতটা শক্ত করে ধরে বলে ওঠে, জীবনেও না। তুমি আমার, তুমি এই আবরারের। শোনো মেয়ে, তোমার ভবিতব্যই যে আমি, এই আবরার। সম্পূর্ণ তুমিটাকে আমার এই আবরারের নামে দলিল করে নিয়েছি। যেতে চাইলেও যাওয়ার পথ যে নেই মেয়ে। বাজে লোক একটা। যদি বাজে হই তবে তোমার জন্যই। সব দায় ভার তোমার। এইটুকুরি বাচ্চা একটা মেয়ে আবরারকে তোমার বিরহের অনুদে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছ। কত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি জানো তুমি? জানবে কিভাবে? আবরারের মনের খোঁজ কি তুমি রাখো? কত শতবার মনকে বুঝিয়েছি, নিজেকে কন্ট্রোল করেছি। আমার সমস্ত চেষ্টায় জল ঢেলে দিয়েছ তুমি। আবরারকে জ্বালানোর শাস্তি তো তোমাকে পেতেই হবে চড়ুই। আবরার মুচকি হেসে কিছুক্ষণ ইলমির পাশে বসে থাকে। ইলমি নড়ে চড়ে উঠতেই আবরার ইলমির কপালে হাত রাখে। জ্বর নেমে গেছে অনেকটা। ইলমির গায়ের কাঁথা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এদিকে ইলমি গভীর ঘুমে তলিয়েছে। সে কিছুতেই জানলো না আর না শুনলো। সকাল 9টা। জ্বর কমে গেছে ইলমির, তবে মাথাটা ভীষণ ভার লাগছে তার। পিটপিট চোখে চাইতেই নিজের মাথার পাশে ফুপু, আরেক পাশে আবিরাকে দেখতে পায় দুজনেই ঘুমাচ্ছে। ইলমি মাথায় হাত দিয়ে উঠে বসতে আসমা বেগমের ঘুম ছুটে যায়। আসমা বেগম ইলমির কপালে হাত রাখেন। জ্বর কমে গেছে, তবে মেয়েটার চোখে মুখে অস্থিরতার ক্লান্তির ছাপ স্পষ্ট। আসমা বেগম অসহায় স্বরে বলে, কেন ভিজতে গেলি ইলমি? একটুও কথা শুনিস না তুই। কতটা চিন্তায় পড়ে গেছি জানিস তুই? ইলমি হাসার চেষ্টা করে ফুপুকে জড়িয়ে আহ্লাদি স্বরে বলে, ফুফু ঠিক আছে, আমি চিন্তা করো না তো। দেখো দেখো জ্বর একদম নেমে গেছে, একটু জ্বর নেই। হয়েছে। এমন ছেলে মানুষই আর একদিন করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম। বাদর মেয়ে। ইলমি শব্দ করে হেসে উঠতে আবিরা তড়িঘড়ি করে উঠে বসে ইলমিকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে বলে, কে রে কলমি, এভাবে পাগলের মতো হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি আজও? ইলমি কিছু বলল না, বরং মুখ গোমড়া করে ফুপুকে জিজ্ঞাসা করলো, ভাইজান কোথায় ফুফু? কাল কি ভাইজান আসেনি? ইমির সারা রাত এ রুমে জেগেছিল ইলমি। বোনের অসুখে যেন নিজেই অসুস্থ হয়ে পড়েছিল। এই তো ভোর রাতে রুমে পাঠিয়েছি। ছেলেটা সারাদিন কতটা ব্যস্ত ছিল। ইলমির মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য ভাইজানের কত কষ্ট হলো। ভাইজান যেমন ওর কষ্ট সহ্য করতে পারে না, তেমন ইলমিও পারে না। ড্রয়িং রুমের সোফায় এক হাতে চা আর এক হাতে খবরের কাগজ নিয়ে বসেছেন ইমরুল তালুকদার। চোখে তার মোটা ফ্রেমের চশমা, চোখ মুখ ভীষণ গম্ভীর। ইলমি তার ফুপাকে দেখে ভীষণ ভয় পায়। একদম সিরিয়াস টাইপের লোক, বলে না বাপ গা গুনে বেটা। আবরার হয়েছে বাবার একদম জেরক্স কপি, বরঞ্চ বাবা থেকে এক কাঠি উপরে। এ বাড়িতে ইমরুল তালুকদার আর আবরারকে দেখে সবাই ভয় পায়। এই দুজনের কথার উপর কেউ কথা বলতে পারে না, এমনকি ইমামুল তালুকদার আবরারের ছোট চাচাও নয়। আবরার ভোরবেলা বাড়ি থেকে বের হয়েছে, এইমাত্রই ফিরল। ইলমি কেবলই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। আবরার সদর দরজায় হালকা ঝুঁকে জুতার ফিতা খুলছে। ইলমি আর চোখে সেদিকে তাকায়। শ্যামবর্ণ আবরারকে দেখে কিছু মুহূর্তের জন্য চোখ আটকে যায়। লম্বাটে দেহ, লম্বা চওড়া সুঠাম পুরুষালী দেহের অধিকারী আবরার। শক্ত চোয়াল দয়ে খোঁচা খোঁচা দাড়ি যেন আবরারের সৌন্দর্য শতগুণে বৃদ্ধি করেছে। আচ্ছা, পুরুষ মানুষ এত সুন্দর হবে কেন? এই সুদর্শন পুরুষটা ইলমির, শুধুই ইলমির। নিজের বলা কথায় নিজে বেশ অবাক হলো ইলমি। পরপর নিজ মনে আওড়ালো, এই মানুষটা কি আসলে ইলমির? ইলমিকে এভাবে তাকাতে দেখে আবরার ভ্রু কুঁচকে ফেলে। আবরার চাইতেই দুজনা চোখাচোখি হয়ে যায়। ইলমি থতমত খেয়ে যায়, তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নেয়। বাজে একটা লোক, কালকে কিছুই ভোলেনি ইলমি। খারাপ লোক। ইলমি যে কেন বারবার এমন বাজে লোকের উপর চোখ আটকে যায় কে জানে। ইলমি কখনোই এই রাক্ষসকে ভালোবাসে না, কখনোই না। এমন লোককে তো কখনোই না।
আবরার ইলমির পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ইলমির ভাবনার মাঝে ইমরুল তালুকদার গম্ভীর স্বরে ছেলেকে ডেকে ওঠেন। আবরার ব্যস্ত পায়ে সেদিকে যায়। ইলমি, আবিরা, তুর্না, তুরফা নাস্তা করছিল। আসমা বেগম, হিমি বেগম, ছোট চাচি অন্যমনস্ক হয়ে মেয়েগুলোকে টুকটাক এগিয়ে দিচ্ছিলেন, কেননা তাদের সমস্ত মনোযোগ সোফায় বসা দুজন রোবটের দিকে। ড্রয়িং রুমে পিনপিন নীরবতা। আবরার নিজের মনে ফোন ঘাটছে। ইমরুল তালুকদার আয়েশ করে চায়ে চুমুক দিয়ে চায়ের কাপটা টি টেবিলে রাখলেন। কিছু মুহূর্ত পর ইমামুল আর ইমির চলে এলো সেখানে। ওরা দুজন আসতে ইমরুল তালুকদার নড়ে চড়ে বসলেন। ছেলেটা তার ভীষণ রাগী, স্ট্রং পার্সোনালিটির, এমনকি তার থেকেও গম্ভীর। ইমরুল তালুকদারের মতো মানুষটাও কিনা ছেলেকে ভয় পায়। কথাটা শুনলে বাইরের মানুষ ইমরুল তালুকদারকে ভয় না পেয়ে তাকে নিয়ে হেসে বেড়াবে। কথাটা বললে ছেলে কি রিয়াকশন দিবে সেটা ভেবে গলা শুকিয়ে যাচ্ছে তার। ইমামুল তালুকদার নীরবতা ভেঙে গলা খাকারি দিয়ে বলে উঠলেন, ভাইজান কি যেন বলবেন বলেছিলেন? হ্যাঁ, গম্ভীর স্বরে ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, সৈকত চাচ্ছিল তোমার আর মিলির এঙ্গেজমেন্টের ডেটটা এগিয়ে দিতে। আমি আর তোমার ছোট চাচা সামনে শুক্রবার ডেট ফিক্স করে দিয়েছে আবরার। আসমা বেগম, হিমি বেগম চকিতে একে অপরের মুখ চাচাই করে না জানি এখন কি হয় বাবা ছেলের মাঝে। ইমরুল তালুকদার কথাটা বলে থামলেন। ছেলের দিকে তাকিয়ে ছেলের মতিগতি বোঝার চেষ্টা করলেন, তবে ছেলে তার কোনো কথা শুনেছে বলে মনে হচ্ছে না। যদি শুনতেই পেত তাহলে এভাবে চুপচাপ বসে থাকার ছেলে আপাতত আবরার নয়। আবরার সেই আগের মতোই ফোন নিয়ে ব্যস্ত। ইমরুল তালুকদার ভ্রু কুচকে ছেলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরার ফোনে চোখ রেখে শান্ত স্বরে বলে উঠল, বিয়ে করে নিয়েছি আমি, বিয়ে করে নিয়েছি আমি। আর এখানে কিনা এঙ্গেজমেন্টের কথা বলা হচ্ছে? ইমরুল তালুকদার সহ উপস্থিত সবাই বেশ অবাক চোখে আবরারের দিকে চাইল। মানে? বিয়ে করে নিয়েছি আমি। ইমরুল তালুকদার সহ উপস্থিত সবাই চকিতে একে অপরের মুখ চাওয়াচাই করে। ইলমি চোখ বড় বড় করে আবরারের দিকে চায়। পরপর গলায় খাবার আটকে যেতেই খুব খুব করে কেসে ওঠে। আসমা বেগম তাড়াহুড়ো করে পানির গ্লাস এগিয়ে দিতেই একদমে পানিটুকু শেষ করে ফেলে। ইমরুল তালুকদার মনে মনে ভাবেন তার ছেলে কোনো কারণ ছাড়া কখনোই কিছু বলবে না নিশ্চয়ই। ফাজলামি করার মতো ছেলে আবরার নয়। সে যখন বলেছে বিয়ে করে নিয়েছে তাহলে নিশ্চয়ই বিয়ে করেছে, কিন্তু কাকে বিয়ে করেছে? আর যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে সে বন্ধু সৈকতকে কি বলবে, আর মিলি মেয়েটাকে বা কি বলবে? সে তো কথা দিয়েছিল। আসলে তারই ভুল হয়েছিল, তার বোঝা উচিত ছিল। সে যদি ইমরুল তালুকদার হন তাহলে তার ছেলে আবরার তালুকদার তার থেকে এক কাঠি উপরে। ছেলের এমন হেয়ালিপনায় রেগে ধমকে উঠলেন ইমরুল তালুকদার। বসা থেকে দাঁড়িয়ে রাগী স্বরে বলে ওঠে, ফাইজলামি করছো? বিয়ে করছো মানে? কাকে বিয়ে করছো তুমি? আবরার এবার ফোনটা পকেটে পুরে স্বাভাবিক স্বরে বলে ওঠে, তুমি ভালো করেই জানো আমি আবরার ফাজলামি করার মতো তুমি ভালো করেই জানো আবরার ফাজলামি করার মতো ছেলে নয়। হ্যাঁ, বিয়ে করেছি। কাকে বিয়ে করছো? তোমার বউ কোথায়? আবরার আর চোখে ইলমির দিকে চায়। সবার চোখের আড়ালে ইলমিকে চোখ টিপে বাঁকা হেসে বলে ওঠে, আমার বউ তো আমার চোখের সামনেই বাবা, সারাদিন তালুকদার বাড়িতে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমার বউ আর তোমরা দেখতে পাচ্ছ না? চোখে সমস্যা হয়েছে তোমাদের, ডাক্তার দেখাতে হবে নিশ্চয়ই। ইলমির চোখ জোড়া কোটর হতে বের হয়ে যাওয়ার উপক্রম। চোখ বড় বড় করে আবরারের দিকে চায়। খাওয়া রেখে খট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পরপর দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। না জানি বজ্জাত লোকটা কি বলে। এই লোকের স্বভাব তো এমন ছিল না, দিন দিন এমন নির্লজ্জ কেন হচ্ছে লোকটা? ঠোঁট কাটা পুরুষ মানুষ। উনি কি আসলে আবরার ভাই, নাকি ওনার মতো দেখতে অন্য কেউ? ইমরুল তালুকদার রাগে গটগট পায়ে ড্রয়িং রুম ত্যাগ করলেন। আসমা বেগম খুশিতে গদগদ হয়ে ছেলের কাছে চলে যায়। তুর্না ফুর্না আবিরা এই মুহূর্তে অবাক চোখে ইলমির অস্বাভাবিক আচরণ দেখতে ব্যস্ত। ইলমির হঠাৎ কি হলো? এমন থতমত খেয়ে এমন পাগলের মতো উঠে গেল কেন? আমিও তাই ভাবছি। কোথায় আবার ইমলি আমাদের সেই গোপন ভাবি না তো? শোন কি হয়েছে। কাল আবরার ভাইকে ইমলির হাত ধরে ইমলির পাশে বসে থাকতে দেখেছি জানিস? নয়, হ্যাঁ, তোরাই বল, আবরার ভাই কেন ইলমিকে চুমু খাবে? কি? চুমু? চেঁচিয়ে বলার আগে তুর্না আবিরার মুখ চেপে বলে ওঠে, আরে কি করছিস? আস্তে ভাই, ভাইজানরা শুনে ফেলবে তো। শোন, কাল আবরার ভাইকে দেখেছি ইমলিকে চুমু খেতে। আমার মনে হচ্ছিল আমি জেগে জেগে স্বপ্ন দেখছি বোধ হয়। পরে দেখলাম না, এটা স্বপ্ন না, বাস্তব ছিল আবিরা। এখন আমার তো মনে হচ্ছে ইমলি বোধহয় আমাদের সেই ভাবি, বুঝলি? আবরার ভাইজান আর চুমু? কি সব বলছিস তোর না? মাথা ঘুরে যাচ্ছে আমার, পাগল পাগল লাগছে নিজেকে। নিজেদের মাঝে গবেষণা বাদ রেখে ইলমির বাচ্চা কর্মীকে গিয়ে চেপে ধরি, চল, সব জানতে পারবো। চল চল।
তিনজন আটঘাট বেঁধে রুমের দিকে ছুট লাগায়। হিমি বেগম পিছনে থেকে ডাকে খাবার শেষ করার জন্য। কে শুনে কার কথা? এবার খাবার রেখে রুমে চলে এলি কেন ইমলি? ইলমি থতমত খেয়ে যায়, অসহায় চোখে তিনজনের দিকে চায়। তিনজনের চাহনিতে জিজ্ঞাসা। ইলমিকে ঘিরে দাঁড়িয়েছে তিনজন, যেন তারা তিনজন গোয়েন্দা আর ইলমি অপরাধী। ইলমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইলমি আমতা আমতা করে বলে, খাওয়া শেষ তাই। শুধুই তাই নাকি অন্য কিছু কলমি? মানে অন্য কিছু কি হতে যাবে আজব? কোথাও তুই সেই গোপন ভাবি না তো ইমলি? কি চলে তোর আর আবরার ভাইজানের মাঝে? কি চলে মানে? তোদের ওই রাক্ষস বজ্জাত খাটার শয়তানের হাড্ডি লুইচা করলা ভাইজানের সাথে আমার কি চলবে? আর কিছু বলার আগে কেউ দরজায় কড়া নাড়ে হকচকিয়ে উঠে। চারজন পরপর দরজায় তাকাতে আবরারকে দেখতে পায়। এমন সময় আবরারকে এখানে কেউ আশা করেনি। চারজন হতভম্বিত চকিত হয়ে একে অপরের মুখ চাচাই করে মেকি হাসে। আবরার হাত ইশারায় রুম থেকে বের হয়ে যেতে বলতে তিন বোন তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে যায়। ইলমির হয়েছে যত জ্বালা, যখনই একটু একটু কিছু বলে তখনই রাক্ষস বান্দা এসে হাজির। এবার ইলমির কি হবে? কে বাঁচাবে এই রাক্ষস রাজার হাত থেকে? আবিরাদের সাথে ইলমি সহ বের হতে নিলেই আবরার পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে, তোকে যেতে বলেছি আমি। চারজনই কেঁপে ওঠে। ইলমি থেমে যায়, অসহায় চোখে আবিরাদের যাওয়ার পানে চায়, চিবুক গলায় নিয়ে আর চোখে আবরারের মুখ পানে চাইতে দেখতে পায় আবরার রাগী চোখে তার দিকে তাকিয়ে। ভয়ে ইলমির প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বের হয়ে যায় অবস্থা। রুম থেকে পালানোর ধান্দা আটতেই আবরার শব্দ করে রুমের দরজাটা বন্ধ করে দেয়। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। ইলমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয় ভয় চোখে আবরারের দিকে তাকাতেই দেখে আবরার দুহাত বুকে গুজে চোখ পাকিয়ে শটান দাঁড়িয়ে ইলমির দিকে তাকিয়ে আছে। ইলমি ভয়ে ঝটপট চোখ নামিয়ে আমতা আমতা করে বলে ওঠে, সরি আসলে। ইলমি কথা শেষ করার আগেই আবরার গম্ভীর স্বরে ধমকে উঠে বলে উঠল, জাস্ট শাট আপ। ইলমি চমকে উঠল। আবরার ইলমির দিকে কয়েক পা এগিয়ে এলো, চোখে মুখে তার বেশ গম্ভীরতা। কি বলছিলি তুই? আমি রাক্ষস? ইলমি দুপা পিছিয়ে চিবুক গিলে মাথা নাড়িয়ে না বুঝাতে আবরার ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করতে থাকে। আমি বজ্জাত? ইলমি জোরপূর্বক হাসার চেষ্টা করে মাথা নাড়িয়ে না বুঝায়। আমি খাটাস? ইয়ে মানে মানে আসলে আমি সরি। আবরার পুনরায় দুপা এগিয়ে বলে, আমি শয়তানের হাড্ডি? আমি করল্লা? ইলমি আবরারের সাথে তাল মিলিয়ে পেছাতে থাকে। পিছিয়ে যেতেই আবারও মাথা নাড়িয়ে না বোঝায়। ভয়ে তার জান যায় যায় অবস্থা। কি হবে এখন? কি করবে সেই রাক্ষসের হাত থেকে? বাঁচবে কি করে? এ কেমন বিপদে পড়ল সে? কাল থেকে লোকটার ভয়ে আতঙ্কে দিন কাটছে তার। না, এই বাড়িতে আর থাকা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। কেন যে বাজি ধরতে গিয়েছিল কে জানে। এভাবে চলতে থাকলে না জানি কবে ইলমির এই ছোট্ট দেহখানা থেকে প্রাণ পাখি বিদায় নেয় আল্লাহ মালুম। ইলমির আর পেছানোর জায়গা নেই। পেছাতে পেছাতে দেয়ালের একদম কাছটায় চলে এসেছে। ইলমি পিছনে না তাকিয়ে পেছাতে নিলেই আবরার খপ করে এক হাতে হাত টেনে ইলমির মাথার পেছনটায় অন্য হাত রাখে। ইলমির মাথা দেয়ালে না লেগে আবরারের হাতে গিয়ে লাগে। এতে করে মাথায় আঘাত পাওয়া থেকে বেঁচে যায় মেয়েটা। আবরার ধীরে ধীরে ইলমির একদম কাছে চলে যায়। আবরারকে এতটা কাছে দেখে ভয়ে ইলমি ভয়ে হাঁসফাঁস খাচ্ছে। কালকের কথা মনে পড়তেই ভয়ে চোখ মুখ চুপসে গেছে, একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একবার ইলমির বেশ কান্না পেল। মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে নিঃশব্দে কেঁদে উঠল। আবরারের চোখে মুখে বাহিরে গম্ভীরতা কঠোরতা দেখালেও সে ইলমির এমন অবস্থা দেখে ইলমির অগোচরে ঠোঁট চেপে হেসে ওঠে। পরপর চোখে মুখে গাম্ভীর্যতা বজায় রেখে বলে ওঠে, কি বলেছিলি? আমি লুচ্চা? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। সত্যি বলছি, গড প্রমিস। বলে মাথা উঁচু করে আবরারের পানে চায়। আবরারকে এত কাছ থেকে দেখে ইলমি চমকায়। পরপর এক অদ্ভুত অনুভূতি খেলে যায় নিজের। আবরারকে এতটা কাছ থেকে কখনোই দেখেনি ইলমি, এমনকি কালও দেখেনি। এই প্রথম এতটা কাছ থেকে দেখেছে। ইলমি গভীর এর দৃষ্টি নিক্ষেপ করে আবরারকে পর্যবেক্ষণ করে। সিল্কি চুল, কালো দুটি চোখ, শক্ত চোয়ালদায় খোঁচা খোঁচা দাড়ি আর শ্যাম গায়ের রঙের পুরুষটি কি অপরূপ সৌন্দর্যের অধিকারী। ইলমি নিজ মনে কয়েকবার আওড়ালো, আমার শ্যাম পুরুষ, সে আমার স্বামী। ইলমির হঠাৎ কি হলো, মনের ভেতর এক অদ্ভুত ইচ্ছা জাগলো সামনে দাঁড়ানো মানুষটার নরম গালটায় চুম্বন করার। পরপর নিজের ভাবনায় নিজেই খুব অবাক হলো। কি বাজে চিন্তা তার, এমন বেহায়া তার মন। ছিঃ, কি নির্লজ্জ, কি নির্লজ্জ। নিজের ভাবনায় নিজেরই পচা ডোবায় ডুবে মরে যেতে ইচ্ছে করছে তার। ইলমির ভাবনার মাঝে আবরার কণ্ঠে একরাশ নেশা নিয়ে বলে ওঠে, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে চড়ুই। ইলমি চকিতে আবরারের পানে চায়। লোকটা তাকে কি নামে ডাকলো? চড়ুই? সে কি ভুল শুনল? ইলমি মিহি কণ্ঠে বলে, কি বললেন?
আবরার যেন শুনতেই পেল না। আবরার নেশা ভরা চোখে ইলমির ফর্সা গালের কোণে ছোট্ট তিলটা দেখতে ব্যস্ত। কি আছে তোমার মাঝে চড়ুই, কি আছে এই বাচ্চা মেয়েটার মাঝে, যার সামনে আবরারের মতো এমন স্ট্রং পার্সোনালিটির মানুষটার মাঝে পার্সোনালিটির পাও থাকে না? এমন কঠোর মানুষটাও কিনা নিজ কন্ট্রোল হারিয়ে বসে থাকে, যাকে এক পলক না দেখলে নিজেকে পাগল পাগল লাগে। তুমি ভুল করেছো। চড়ুইয়ের কঠোর শক্তপোক্ত গোছানো মানুষটাকে তুমি অগোছালো করে দিয়েছো, ভেঙে দিয়েছো। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে চড়ুই। ইলমি কিছু বুঝে ওঠার আগেই আবরার শক্ত হাতে ইলমির কোমর জড়িয়ে নিল। পরপর ইলমির গোলাপি অধৈর্যগুলো গাঢ় চুম্বন করতে লাগলো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল ইলমি। চোখ খিচে বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এমনকি ইলমির অবচেতন মনটাও যেন খুব করে আবরারের স্পর্শ চাইছিল। ইলমিও শক্ত হাতে আবরারের শার্টের কলার জড়িয়ে নিল। মূলত তার সরে যাওয়ার ইচ্ছাও হলো না। কেন হলো না? আবরার তার স্বামী বলে, তাদের মাঝে বিয়ে নামক পবিত্র বন্ধন রয়েছে বলে। এই কেমন পবিত্র বন্ধন যা দুটো মানুষকে মুহূর্তেই উন্মাদ করে তুলল, দুজনের মাঝে প্রলয়কারী এই ঝড় তুলে দিল, যা এই মুহূর্তে দুজন মানব মানবীর মাঝে তাণ্ডব চালাচ্ছে। আবরার ইলমির নেশায় ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব নয়। আবরার ইলমিকে কোলে করে বিছানায় শুইয়ে দিল। জানালার পর্দা টানতেই রুমটাতে আলো কমে এলো। তারপর একে অপরের ভালোবাসায় গভীরভাবে ডুবে রইল। যত সময় অতিবাহিত হচ্ছে দুজন দুজনকে ততটাই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে ক্রমাগত। দিনের আলো আর এই রুমটা সাক্ষী রইল তাদের ভালোবাসার, তাদের পবিত্র বন্ধনের পূর্ণতার। নীরবতায় ঘেরা রুমটা জুড়ে দুজন মানুষের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ বিরাজ করছে। আবরারের বিয়ের খবরে পুরো তালুকদার বাড়ি যেন উৎসবে মেতে উঠল। আসমা বেগমের খুশি শেষ রইল না যখন জানতে পারল ইলমি সেই মেয়ে যাকে আবরার বিয়ে করেছে। তার একমাত্র ছেলের বউ হিসেবে ইলমিকে পেয়ে তার আনন্দের শেষ নেই। ছোট থেকে ইলমি তার খুব আদরের। মেয়েটা দেখতেই আদুরে আদুরে টাইপের। ইলমি ছিমছিমে পাতলা গরনের, ফর্সা গায়ের রং, ডাগর আখিদয় জুড়ে ঘন কালো পাপড়ি, গোলাপের পাপড়ির ন্যায় পাতলা মসৃণ ঠোঁট, কোমর ছড়ানো, চোখ ধাঁধানোর মতো লম্বা ঘন কালো কেশ। মেয়েটা দেখতে একদম বারবি ডলের মতো। আসমা বেগম কয়েকবার মনে মনে ভেবেছিলেন ইলমিকে ছেলের বউ করার, কিন্তু নিজের ভাইজানকে বলা সাহস হয়ে ওঠেনি। মেয়েটা যে বড্ড ছোট্ট। এখন যখন ছেলে মেয়ে নিজেদের ইচ্ছায় বিয়ে করে নিয়েছে, সে ভীষণ খুশি হয়েছে। আবিরা, তুর্না, তুরফা সহ বাড়ির সবাই বেশ খুশি। সবাই খুশি হলেও হিমি বেগম খুশি হতে পারেননি। খুশি না হওয়ার কারণ অবশ্য রয়েছে। হিমি বেগম চেয়েছিলেন তার একমাত্র ভাইয়ের মেয়ে মিলিকে বাড়ির বউ করে পুরো বাড়িতে রাজত্ব করার। মাঝখান থেকে ইলমি এসে তার সব প্ল্যানিং ভণ্ড করে দিল। কত কাঠকর পুড়িয়ে ইমরুল তালুকদারকে এই সম্বন্ধেতে রাজি করিয়েছিল, সব শেষ করে দিল ইলমি। রাগে তার শরীর রিরি করছে। ইলমিকে চোখের সামনে দেখলেই তার রাগে মাথা ফেটে যাচ্ছে। তবে এই মুহূর্তে সে চুপচাপ কারোর সাথে কোনো কথা বলছে না। স্বভাব অনুযায়ী যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখছে। হিমি বেগম বরাবরই বাহিরে শান্তশিষ্ট নরম স্বভাবের একজন মানুষ। তবে এই শান্তশিষ্ট নরম স্বভাবের মানুষটার মনের ভেতর কতটা নিজ চিন্তাভাবনা, কতটা হিংস্রতা দিনের পর দিন জমিয়ে রেখেছে, সেটা বরাবরই তার শান্ত স্বভাবের কারণে সবার অজানা রয়ে যায়। কেউ খুনাক করেও আন্দাজ করতে পারে না এই শান্ত মুখশ্রীর আড়ালে কতটা কুৎসিত বিকৃত চেহারা ঢাকা পড়ে আছে। আমরা মানুষরা কত নিখুঁতভাবে অভিনয় করতে পারি। কান্না চেপে হাসি নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমাদের সে কি অভিনয়। একজন প্রফেশনাল অভিনেতা পর্দার আড়ালে অভিনয় করে বেড়ায়, আর আমরা বাস্তব জীবনে এই দুনিয়ায় মুখ আর মুখোশ চেনা খুবই কঠিন। কখনোই কারো বাহিরটা দেখে ভিতরের মানুষটাকে চেনা যায় না। কখনো কখনো নিষ্পাপ মিষ্টি চেহারার পিছনে লুকিয়ে থাকে নর্দমার কীট, বিকৃত মস্তিষ্কের মতো মানুষ। সকাল গড়িয়ে সন্ধ্যা। আবরার সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে, ফিরেনি। ফিরবেই বা কিভাবে? এমনিতেই তাকে বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতে হয়, সব সময় কাজের উপর থাকতে হয়। একজন এমপির কি বাড়িতে বসে থাকার সময় আছে? সে তো জনসেবা করতে ব্যস্ত। আবরার বাড়িতে না আসায় ইলমি যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই বাড়িতে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। এই মানুষটার সামনে ইলমি কিভাবে যাবে? লজ্জায় তার মাথা কেটে যাচ্ছে। ইলমি, তুর্না, তুরফা আবিরার রুমে বসে আছে। চারজন মিলে এটা সেটা গল্প করছিল। গল্পটা মূলত ইলমি আর আবরারকে নিয়ে ঠাট্টায় মেতে আছে। তিনজন এক এক সময় এক এক প্রশ্ন করে ইলমিকে অপ্রস্তুত করে তুলছে। কথার মাঝে হঠাৎ তুরফা প্রশ্ন করে বসে, আরে ইলমি, সকালের কথা বল না, ভাইজান তোকে কি বললো? তুরফার সাথে তাল মিলিয়ে ওরা দুজনও তাল মিলিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, বল বল। ইলমির সকালের কথা মনে পড়তে লজ্জায় কুকিয়ে উঠল। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কি বলবে এখন এদের? মনে মনে কয়েকবার আওড়ায়, সব আপনার জন্য হয়েছে, সব আপনার জন্য। এত লজ্জা পেতে হচ্ছে আমার। আপনি ভীষণ রকমের খারাপ, শয়তান, নির্লজ্জ এমপি সাহেব। হঠাৎ নিচ থেকে কারো কণ্ঠস্বর শুনে চমকে উঠল ইলমি।
কণ্ঠটা তার অচেনা নয়, বরং ভীষণ ভীষণ চেনা। হ্যাঁ, কণ্ঠস্বরটা তার আব্বাজানের। মেয়ের বিয়ের খবর আসমা বেগম ঘটা করে দুপুরে ভাইজানকে টেলিফোনে জানিয়েছেন। আর সন্ধ্যা হতে না হতে এতটা পথ জার্নি করে এসে গেছেন জহির মির্জা। ইলমি তার আব্বাজানের আগমনে চমকালো, পরপর ভয়ে আড়ষ্ট হয়ে শক্ত হয়ে বসে রইল। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ, বাড়ির সবাই এখানে উপস্থিত, নেই শুধু আবরার। আসমা বেগম কাচুমাচু মুখ করে বসে আছে, আর চোখে ভাইজানের মুখে চাইতে দেখলো ভাইজান থমথমে মুখ করে বসে। আসমা বেগম কণ্ঠ খাদে নামিয়ে সবটা পুনরায় বললেন। জহির মির্জা সবটা খুব মনোযোগ দিয়ে শুনলেন। ইমরুল তালুকদার গম্ভীর স্বরে বললেন, দেখুন ভাইজান, ছেলে মেয়ে যখন বিয়েটা করেই নিয়েছে, আমাদের মেনে নেওয়া উচিত। ইমরুল তালুকদার ছেলের উপর রেগে থাকলেও আপাতত বিয়েটা মেনে নিয়েছেন। বিয়েটা যখন হয়েই গেছে সেখানে মেনে না নেওয়া মানে মূর্খতার পরিচয়। সবটা শোনার পর জহির মির্জা বেশ গম্ভীর স্বরে ইমরুল তালুকদারকে বলে উঠলেন, সবটা আমি ভেবে তারপর জানাবো। আজ আমি ইলমিকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন। ততক্ষণে ইলমিও নিচে এসে দাঁড়িয়েছে। মেয়েকে দেখে জহির মির্জা উঠে দাঁড়ালেন, গম্ভীর স্বরে বলে উঠলেন, ইলমি যাও, ব্যাগপত্র গুছিয়ে নাও। ইলমি বাবা শান্ত স্বরে ধমকে মাথা নেড়ে তড়িঘড়ি করে রুমে চলে যায়। আসমা বেগম মিনমিনে গলায় বলল, আবরার আসুক, তারপর না হয়। কথা শেষ করতে না দিয়ে জহির মির্জা থমথমে স্বরে বলে উঠলেন, আমি কিছু শুনতে চাচ্ছি না আসমা। আসমা বেগম থেমে গেলেন। ইমরুল তালুকদার স্ত্রীর উপর কপাট রাগ দেখিয়ে বলে উঠলেন, এখানে তোমার অসভ্য গুণধর ছেলেকে কি দরকার? আসমা বেগম আর কথা বাড়ালেন না। প্রায় আধা ঘন্টা পর ইলমি ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে এলো। ইলমি নামতে জহির মির্জা সময় নষ্ট না করে সবার থেকে বিদায় নিয়ে মেয়েকে নিয়ে তালুকদার বাড়ি থেকে বের হয়ে গেলেন। ঘড়িতে রাত 11:45। তুর্না তুরফা আবিরা ড্রয়িং রুমে টিভিতে সিরিয়াল দেখছে। সদর দরজায় ভাইজানকে দেখে আবিরা তড়িঘড়ি করে টিভি অফ করে দিল। আবরার ভ্রু কুচকে তাকালো। 3 পাজি যখন এখানেই আছে তাহলে তার বাচ্চা বউটারও এখানে থাকার কথা ছিল, কিন্তু সে এখানে নেই। ব্যস্ত চোখে পুরো বাড়িতে চোখ বুলালো। কোথাও তার দেখা পাওয়া গেল না। সকালে বলে যাওয়ার কথা কি তার মনে নেই? ড্রয়িং রুমের সোফায় ক্লান্ত শরীর এলিয়ে এক গ্লাস পানি চাইতে আবিরা ছুটে গেল রান্নাঘরে। আবরার আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে, কিন্তু যার জন্য বাড়ি ফেরা তাকেই কোথাও দেখছে না। আবিরা গ্লাস এগিয়ে দিতেই আবরার পানিটুকু খেয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে উঠল। ইলমি কোথায়? প্রশ্নটা শোনার সাথে সাথেই তুর্না তুরফা ঠোঁট চেপে হেসে উঠল। আবিরা পড়ল মহাঝামেলায়। ভাইজানকে কি বলবে ভেবে পায় না। আমতা আমতা করে ধীর কণ্ঠে বলে, ইলমিকে মামা এসে নিয়ে গেছে। আবরার যেন শুনতে পেল না, না শোনার ভান করে বলল, কি? বিকেলে মামা এসেছিল ইলমিকে নিতে। কথাটা শোনা মাত্রই মস্তিষ্কে ধপ করে আগুন জ্বলে উঠল। মুহূর্তে চোখ মুখ রক্ত লাল বর্ণ ধারণ করেছে রাগে, শরীর জ্বলে উঠল যেন। তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে থমথমে মুখে গটগট পায়ে উপরে চলে গেল। রাত বাড়ল। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকল 2:15। শহরে নেমে এসেছে নিস্তব্ধতা, নির্জনতায় ঘেরা রাত। রাতের আকাশটা বোধহয় আজ ভীষণ একা। রাতের আকাশটায় দল বেঁধে ছুটে বেড়াচ্ছে মেঘেরা। মেঘের আড়ালে ডুবে আছে চাঁদটা। প্রতিদিনের ন্যায় আকাশে জলজল করা তারকারাজির দেখাও মিলছে না আজ। থেকে থেকে দূরের আকাশ থেকে ভেসে আসছে গুড়গুড় আওয়াজ। চারিপাশটা নিস্তব্ধতায় ঘেরা, কোলাহলে পরিপূর্ণ। শহরে নেমে এসেছে নিস্তব্ধতায় ঘেরা রাত। সারা শহর গাছপালা সব যেন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। শুধু ঝিঝি পোকারা রাত জেগে গান গাইছে। আবরার ব্যালকনির ইজি চেয়ারটায় বসে সিগারেট ফুঁকছে। সিগারেট ছেড়েছে প্রায় বছর 5 বছর পর আজ আবারও নতুন করে সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় নিজেকে পোড়াচ্ছে আবরার। সিগারেটটা ডান হাতের আঙ্গুলে চেপে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে কারো নাম্বার ডায়াল করতে নিয়েও কিছু একটা ভেবে ফোনটা পকেটে পুরে নিল। এত রাতে নিশ্চয়ই মেয়েটা নিশ্চিন্ত মনে ঘুমের দেশে পাড়ি জমেছে। আর এদিকে তাকে এক পলক দেখার তৃষ্ণায়, তার বিরহে তার সদ্য বিবাহিত বর জ্বলে পুড়ে যাচ্ছে। তার কি কোনো খোঁজ রেখেছে ওই মেয়েটা? তা রাখবে কেন? পারবে তো শুধু জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিতে। আবরার পুনরায় ফোন বের করে গ্যালারি ওপেন করতেই ভেসে উঠল একটা ছোট্ট মুখ, যে এই মুহূর্তে আবরারের ফটোতে চুমু দিতে ব্যস্ত। ছবিটা 2 বছর আগে তোলা। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানাতে এসেছিল ইলমি। সারা বাড়ি মাথায় তুলে নেচে নেচে জানিয়েছে তার রেজাল্ট। সেদিনই আবরারকে পরীক্ষার রেজাল্ট জানানোর জন্য আবরারের রুমে যায়, কিন্তু আবরারকে রুমে না দেখে বাড়িতে নেই ভেবে চুপি চুপি আবরারের রুমের দেয়ালে টাঙানো আবরারের ফটোতে চুমু দিচ্ছিল ইলমি। আবরার রুমে কারো উপস্থিতি টের পেয়ে ব্যালকনি থেকে রুমে আসতে নিলে ইলমিকে দেখে বেশ অবাক হয়। ভ্রুকুচকে ইলমির পাগলামি দেখে কি মনে হতে ইলমির অগোচরে ফোন বের করে মুহূর্তটা ক্লিক করে নেয়। বিয়ের দিন ছবিটা দেখাতে ইলমি হতভম্বিত চকিত হয়ে আকাশ থেকে পড়ল। ভয়ে তার কাঁপাকাঁপি অবস্থা। এই ছবিটা আবরারের কাছে কখনোই আশা করেনি সে।
এমনকি ছবিটা কারো কাছে থাকার কথা না, সে তো রুমে একা ছিল। ছবিটা আবরার কোথায় পেল? ইলমি ছবিটার দিকে তাকিয়ে আবরার বিড়বিড় করে বলে ওঠে, আমাকে জ্বালানোর শাস্তি ভয়ঙ্কর হবে চড়ুই, তৈরি থেকো। কিছু একটা ভেবে আবরার চড়ুই নামে সেভ রাখা নাম্বারটা ডায়াল করে দুবার রিং হতেই ওপাশ থেকে ইলমি ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলে ওঠে। আবরার চট করে চোখ বুজে ফোনটা কান থেকে দূরে সরিয়ে নেয়। ঠিকই ভেবেছিল আবরার, তার চড়ুই তার চোখের সমস্ত ঘুম কেড়ে নিয়ে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আবরার ভেবে পায় না এই মেয়ের কী সমস্যা কে জানে, সবসময় নিজ অজান্তে আবরারকে তার প্রতি আকৃষ্ট করে বসে। এই তো এখনই ইলমির ঘুম ঘুম কণ্ঠ স্বরটা আবরারকে খুব 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 করে টানছে। কি আছে বাচ্চা মেয়েটার মাঝে যা আবরারকে এই মুহূর্তে উন্মাদ করে তুলে তোলপাড় করে দেয় আবরারের মতো শক্তপোক্ত মানুষটাকে। পুনরায় ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে, আরে আজব পাবলিক তো, কথা যখন বলবেন না কল কেন করেছেন? রাত বিরাতে ঘুমে ডিস্টার্ব করতে ফালতু লোক। আবরার গম্ভীর স্বরে হালকা ধমকে বলে ওঠে। কার অনুমতি নিয়ে ও বাড়িতে গেছিস? কণ্ঠস্বরটা চিনতে বেশি বেগ পেতে হলো না ইলমির। এত রাতে আবরারের কণ্ঠস্বর শুনে ধরফড়িয়ে উঠে বসে দুহাতে চোখ কচলে ফোনের দিকে তাকাতেই তার চক্ষু চরক গাছ। মোবাইলের স্ক্রিনে গোটা গোটা অক্ষরের রেখা রাক্ষস করল্লার বাগান নামে সেভ করা নাম্বার দেখে বেশ অবাক হয়। এত রাতে লোকটা তাকে কল করেছে এটাও ভাবা যায়। লোকটা তো রাতারাতি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ইলমি মস্করা করে বলে ওঠে, বাহ বাহ, ব্যাটা তো সেই বউ ভক্ত, এত রাতে বউকে মিসটিস করছিল নাকি বলেই মুচকি হাসলো। আবরার পুনরায় ধমকে বলে উঠল, কথা বলছিস না কেন? কার অনুমতি নিয়েছিস? আব্বাজান আর ফুপা। রাখ তোর আব্বাজান, তোর আব্বাজান রে গুল্লি মারি। তোর আব্বাজানের সাহস কি করে হয় এমপি ফাহাদ আবরারের বউকে তার অনুমতি ব্যতীত নিয়ে যেতে? ইমরুল তালুকদারের কথা উঠতেই আবরার বিড়বিড় করে বলে উঠল, সে তো মীর জাফরের বংশধর, না হলে কি নিজের ছেলের সাথে এত বড় শত্রুতা করে? ইলমি থতমত খেয়ে বলে ওঠে। কিছু বলবেন? আবরার গম্ভীর গলায় বলে ওঠে, না, ফোন রাখ। ইলমি থতমত খেয়ে বলে ওঠে, ফোনটা তো আমি করিনি, আপনি করেছেন। এই চুপ, একটাও কথা বলবি না। দূরে গিয়ে বুলি ফুটেছে তাই না? আমি কি করলাম আবার? কথা শেষ করবার পূর্বে আবরার খপ করে ফোনটা কেটে দেয়। টুটটুট শব্দ হতে ইলমি ফোনটা কান থেকে সরিয়ে বিছানায় রেখে বলে ওঠে, আরে বাস, আমি আবার কি করলাম? আজব তো, লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? এমন আজব আচরণ কেন করছি? ইলমি রে, তোর কপাল বোধহয় পুড়লো। শেষমেশ তোর কপালে বোধহয় একটা পাগল বড়ি জুটে। কেটে গেছে দুদিন। আবরার এই 2 দিন এত পরিমাণ ব্যস্ততা ছিল যে বাড়িতে আসার সময়টাও হয়ে ওঠেনি ঠিক মতো। ড্রয়িং রুমে ইমরুল তালুকদার প্রতিদিনের মতো সকালে নিউজ পেপারে চোখ বুলাচ্ছিলেন। 10টায় আবার একদম রেডি হয়ে নিচে নামে ইমরুল তালুকদার। আর চোখে ছেলের পানে চায় ছেলে তার একদম নতুন জামাই সেজে নেমেছে। আবরার ভ্রু কুচকে ইমরুল তালুকদারের দিকে চাইতেই ইমরুল তালুকদার ছেলের থেকে চোখ নামিয়ে নিউজ পেপারে মনোযোগ দেয়। আবরার সেদিকে পাত্তা না দিয়ে ডাইনিংয়ে গিয়ে বসে আসমা বেগম ব্যস্ত হাতে ছেলেকে এটা ওটা তুলে দিতে শুরু করেন। আবরার খেতে খেতে গম্ভীর স্বরে বাবার উদ্দেশ্যে বলে ওঠে, শত্রুতা শেষ হয়েছে? ইমরুল তালুকদার ছেলের কথায় ভ্রু কুচকে নিউজ পেপার রেখে বলে ওঠে, মানে কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো তুমি? যা বলতে চাইছে আপনি বুঝেছেন, নাটক করার প্রয়োজন নেই। অসভ্য ছেলে, তোমার মতো অসভ্য বর্বর এমন ছেলেকে কেন যে মানুষ এমপি বানিয়েছে কে জানে। ভদ্রভাবে কথাটাও বলতে পারো না। বেশি কথা আমার পছন্দ নয়। ইমরুল তালুকদার এবার তেরে এসে বলে উঠলেন, আমি তোমার মতো অসভ্যের সাথে কথা বলতে চাই না। জহির ভাইজান তোমাদের বিয়েটা মানেন না। সে চায় না ইলমি তোমার মতো এমন অভদ্রের সাথে সংসার করুক। শুধু ভাইজানই না, আমিও চাই না তোমার মতো এমন অভদ্রের সাথে ইলমির মতো বাচ্চা একটা মেয়ে সংসার করুক। ক্ষমতার ভয় দেখিয়ে জোর করে মেয়েটাকে বিয়ে করেছো তুমি। আবরার খাওয়ার দিকে মনোযোগ রেখে স্বাভাবিক স্বরে বলে উঠল, ফার্স্ট অফ অল, আপনার আর মির্জা সাহেবের বিয়ে মানা বা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। বিয়েটা আপনাদের করিনি যে আপনাদের মানতে হবে, বরং বিয়েটা ইলমিকে করেছি। আর সংসার করব কি করব না এটা আমাদের ভাবতে দিন। এর মাঝে আপনি আর মির্জা সাহেব নাক গলাবেন না দয়া করে। মির্জা সাহেবকে কল করে বলে দিবেন তার একমাত্র মেয়ের জামাই আজ সন্ধ্যায় তার বউকে নিতে যাবে। বলে এই খাওয়া ছেড়ে উঠে গেল। আসমা বেগম হাঁ করে ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। চোখের সামনে কাকে দেখছেন তিনি? কে এটা? এটাই কি তার ছেলে নাকি অন্য কেউ? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আসমা বেগম। ইমরুল তালুকদারও অবাক চোখে ছেলে যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মাথায় একটা কথায় ঘুরপাক খেলো, এই ছেলেকে কোথা হতে আসলো? এই ছেলে
একে তো ইমরুল তালুকদার চিনতে পারলো না। এই ছেলে কি আসলে তারই ছেলে নাকি পাবনা পাগলাগারো থেকে পালিয়ে আসা এক পাগল যাকে দেখতে হুবহু আবরারের মতো? মির্জাবাড়ের গিন্নি আমেনা বেগম আজ ব্যস্ত হাতে কয়েক পদ রান্না করছেন। যতই হোক আবরার তার একমাত্র মেয়ের জামাই। বিয়েটা যেভাবেই হোক বিয়েটা তো হয়ে গেছে, আর আবরার তার একমাত্র মেয়ের জামাই। বিয়ের পর প্রথম মেয়ের জামাই তার শ্বশুর বাড়ি আসবে, এতটুকু আপ্যায়ন তার পাওনা। এদিকে জহির মির্জা ভ্রুকুচকি স্ত্রীর কার্যকলাপ দেখে চলেছেন। যেখানে সে মেয়ের বিয়েটাই মানতে চাইছে না, সেখানে তার স্ত্রী কিনা মেয়ের জামাই বলে নেচে কুদে রান্না করতে বসে গেছে। শেষমেশ সব বাজার কিনা তাকে দিয়ে করানো হলো। ইমরুল তালুকদার বিড়বিড় করে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, ঘরে শত্রু বিভীষণ। আবরার ছেলে হিসেবে খারাপ নয়, এটা জহির মির্জা জানেন। নিজের ভাগ্নেকে সে আপাদমস্তক পুরোটাই চিনেন এবং জানেন। জন্ম নেওয়ার পর থেকে চোখের সামনে আবরারকে বড় হতে দেখেছে। মেয়ের জামাই হিসেবে আবরারের মতো ছেলেই হয়তো সব বাবা প্রত্যাশা করে, কিন্তু আবরার আর ইলমির মাঝে বিস্তর ফারাক। একদিকে আবরার গম্ভীর প্রকৃতির মানুষ, ভীষণ রাগী, গোছালো, স্ট্রং পার্সোনালিটি, সব বিষয়ে কম কথা বলা তার স্বভাব। অন্যদিকে ইলমি অগোছালো, একটু ধমকেই কেঁদে কুটে তার বেহাল দশা, কথার উপর কথা বলা, সারাদিন নেচে বেড়ানো তার স্বভাব। এমন উড়নচণ্ডী চঞ্চল স্বভাবের মেয়ে আবরারের মতো গম্ভীর ছেলের সাথে কিভাবে সংসার করবে? যদিও আবরার বুঝদার একটা ছেলে, কিন্তু ইলমি তো বাচ্চা একটা মেয়ে। অতটুকু বাচ্চা মেয়ে কিভাবে সবকিছু সামলাবে? এসব ভেবেই জহির মির্জা বিয়েটাতে না মত করেন। বাবা মার কাছে কি সন্তানেরা কখনো বড় হয়? তাদের কাছে সন্তানেরা সেই প্রথম দিনের মতোই পুচকিটাই রয়ে যায়। ঠিক ইলমিও জহির মির্জার কাছে সেই ছোট্ট ইলমিই রয়ে গেছেন, আর এজন্যই তার রাজ্যের চিন্তা। কিন্তু এখন আর তার কিছু করার নেই। বিয়েটা যখন হয়ে গেছে তার মেনে নিতেই হবে। জহির মির্জা দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়ায়, পরপর মেয়ের রুমের দিকে পা বাড়ায়। চারিপাশটা বড্ড খালি খালি লাগছে জহির মির্জার। আসলে কি আশপাশটা খালি খালি লাগছে, নাকি বুকের মাঝখানটায় মনে হচ্ছে কিছু একটা নেই, কোনো কিছুর কমতি রয়েছে? বুকের মাঝখানটায় খাকা করে উঠছে অজানা এক ব্যথায়। এমন শূন্য শূন্য কেন লাগছে? মেয়ের অদূর বিদায়ের কথা ভেবে রাজকন্যা বাবার রাজ্য ছেড়ে যাবে বলে বাবার এমন শূন্য শূন্য লাগছে? তাই হবে হয়তো। ঘড়িতে সন্ধ্যা 7টা। ইলমি ড্রয়িং রুমে সোফায় পা উঠিয়ে আয়েশি করে বসে মুড়িয়ার চানাচুর মাখা খেতে খেতে সিরিয়াল দেখছে। আমেনা বেগম রান্নাবান্না শেষ করে ব্যস্ত হাতে সবকিছু ডাইনিংয়ে গুছিয়ে রাখছেন। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই ইলমি বিরক্তিতে চোখ মুখ কুচকে সদর দরজায় চায়, তবে ওঠে না। কলিং বেল বাজছে, শুনছিস না ইলমি? দেখ কে এলো। আমি পারবো না আম্মা, দেখছো না সিরিয়াল দেখছি। আমেনা বেগম মেয়ের কথায় ভুরু কুচকালেন। এমন অলস বাদর একটা মেয়ে আল্লাহ যে তাকেই কেন দিলেন কে জানে। ইলমিকে নিয়ে আমেনা বেগমের চিন্তা শেষ নেই। এই মেয়ে শ্বশুর বাড়িতে কি করবে কে জানে। এবার যখন কপাল করে আসমা বেগমের মতো একজন শাশুড়ি পেয়েছে, আমেনা বেগমের চিন্তা কিছুটা হলেও কমে এসেছে। আমেনা বেগমের ভাবনার মাঝে আবারও কলিং বেল বেজে উঠতে আমেনা বেগম রান্নাঘরের দিকে যেতে গিয়েও ফিরে এলেন, হালকা চেঁচিয়ে বললেন, ইলমি যাবি নাকি আমি আসবো? আমি যদি ওখানে যাই তোর বংশের 12টা বাজাবো, বলে দিলাম। বাদর মেয়ে। ইলমি দাঁত দেখিয়ে হেসে বলে ওঠে, আরে আরে, আর ফুর মেয়ে চেকটা যাইতেছে কেন? যাচ্ছি তো বাবা, যাচ্ছি। ইলমির নানুর নাম আরফান। মাঝে মাঝে আমেনা বেগমকে রাগাতে ইলমি এমন বলে। আমেনা বেগম চেঁচিয়ে বলে উঠলেন, বাদর মেয়ে আসলে তোকে বলে লাভ কি? দোষ তো তোর বংশের, সব দোষ তোদের মির্জা বংশের। ইলমি যেতে যেতে মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের বংশ তো খুবই ভালো, একদম দুধে ধোয়া তুলসী পাতা। তার জলজান্ত প্রমাণ চোখের সামনে দেখছি। আমেনা বেগম মেয়ের দিকে চেয়ে চোখ পাকালেন, পরপর রান্নাঘরের দিকে পা বাড়ালেন। ইলমি সদর দরজা খুলতেই হতভম্ব হয়ে যায়, চোখ বড় বড় করে সামনে তাকায়। দরজা খুলতেই দেখে ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট, যার হাতা কোনই পর্যন্ত ফোল্ড করা, চোখে ব্ল্যাক সানগ্লাস, হাতে দামি ঘড়ি, ব্ল্যাক স্নিকার্স পরিহিত সুদর্শন পুরুষ মানুষ আবরার দাঁড়িয়ে। ইলমি মাথা উপর নিচ করে অবিশ্বাস্য চোখে আবরারকে দেখতে ব্যস্ত। সুঠামদেহী শ্যামবর্ণের এই পুরুষটাকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। প্রতিদিনের থেকে আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। চোখের সামনে এই কাকে দেখছে? আগে ছিলেন নেতা আর এখন হয়েছে হিরো। এ তো পুরোই চেঞ্জ। ইলমি মুহূর্তেই টাসকি খেয়ে বসলো। দুদিন আগেও যাকে বিয়ে করবে না বলে কাঁদছিল, আজ তাকে নিজের বর বলতে ভীষণ ভীষণ ভালো লাগছে। লোকটা এত কিউট। এই কিউট লোকটা কিনা ইলমির বর ভাবা যায়? সেই সাথে বেশ অবাকও হলো। এই সময় আবরারকে এখানে আশা করেনি ইলমি। আবরার আসবে এটা ইলমিকে জানানো হয়নি, তবে ইলমি কিছু একটা আন্দাজ করেছিল ও মায়ের এমন রান্নাবান্নার আয়োজন দেখে। তবে আবরার আসবে এটা সে কখনোই ভাবেনি। গত 5 বছরে আবরার মাত্র একবার এই বাড়িতে এসেছিল, তাও শুধু কয়েক মিনিটের জন্যে।
আবরার চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে বুকের কাছে শার্টে লাগিয়ে ভ্রু কুচকে ইলমির ভাবভঙ্গি দেখে পরপর গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে, কি সমস্যা? এভাবে দরজা আটকে দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি চাইছিস? ভেতরে যেতে দিবি না নাকি? দরজা থেকে সর, বেয়াদব। ইলমি ভড়কালো, পরপর দরজা থেকে সরে দাঁড়ালো, থতমত খেয়ে বলে উঠল। আপনি? আবরার ভ্রু কুচকালো, কিছু না বলেই ভেতরে ঢুকে পড়ল ইলমি। দরজা আটকাতে নিলেই রহমত, আবরারের ড্রাইভার, এক গাদা ফল মূল মিষ্টি নিয়ে হাজির হয়। দরজা খোলা রেখে ইলমি আবরারের পিছু পিছু ছুটল ড্রয়িং রুমে। যেতেই আমেনা বেগম রান্নাঘর থেকে ছুটে আসলেন। জহির মির্জা স্ত্রীর ডাকে নিচে নেমে এলেন। আবরার কৌশল বিনিময় করতে জহির মির্জা গম্ভীর স্বরে আবরারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, জার্নি করে এসেছো, যাও ফ্রেশ হয়ে এসো। যাও বাবা, ফ্রেশ হয়ে তারপরে এসো। ইলমি, আবরারকে রুমে নিয়ে যা। ইলমি পুতুলের ন্যায় দুবার মাথা দুলিয়ে দুলিয়ে এগিয়ে গেল, সাথে সাথে আবরারও চলে গেল। জহির মির্জা দীর্ঘশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন। আমেনা বেগম ছুটে গেলেন রান্নাঘরে। আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে তো আমার রুম। আবরার ভ্রু কুচকে বলে ওঠে, তো তো মানে আপনি কি আমার রুমে যাবেন? আপনি তো ভাইয়ার রুমে যাবেন। ভাইয়ার রুম তো এদিকে। আবরার দাঁতে দাঁত চেপে গটগট পায়ে ইলমির রুমে চলে যায়। ইলমি যেন তাজ্জব বনে গেল। মনে মনে ভাবতে লাগলো, এখানে সে ভুলটা কি বলল, এভাবে চটে কেন গেল, ওয়াই। ইলমি রুমে আসতেই আবরারকে আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়িটা খুলতে দেখলো। আবরার ইলমির উপস্থিতি টের পেয়েও পিছু ফিরল না। ইলমি রুমে এসে তার পাশে এসে দাঁড়ালো। এবারেও আবরার ইলমির দিকে চাইল না, বরং গটগট পায়ে ফ্রেশ হতে চলে গেল। ইলমি বিরস মুখে ধীর পায়ে বিছানায় গিয়ে বসে রইল। কিছু সময় পার হতে বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে উঠল, এখানে আমি কি করব? আম্মাজান কেন ঠেলে ঠুলে পাঠালো? না, ভাল লাগে না। আহারে, আমার স্বাদের সিরিয়ালটা মিস হয়ে গেল। দরজায় খট করে শব্দ হতেই ইলমি উঠে দাঁড়ায়। সেদিকে তাকাতেই দেখে আবরার ওয়াশরুমের দরজায় দাঁড়ানো, কপালে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে, সিল্কি চুলগুলো কপালে লেপ্টে আছে। ইলমির কি যেন হলো, অবাক চোখে আবরারকে দেখতে ব্যস্ত হয়ে গেল। কি স্নিগ্ধ লাগছে রাক্ষসটাকে। ইলমি নজর সরাতে পারল না, বিড়বিড় করে বলে উঠল, রাক্ষসরাও এত সুন্দর হয়? আচ্ছা, পুরুষ মানুষ কেন এত সুন্দর হবে? কেন কেন কেন? মুহূর্তে ইলমি আবরারকে নিয়ে সিনেমাটিক ভাবনায় ডুব দিল, যেখানে তারা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। নিজের ভাবনায় নিজেই লজ্জায় লাল নীল সাদা রং ধারণ করছে। আবরার ভ্রু কুচকে ইলমির ভাবভঙ্গি দেখছে। ইলমিকে বিড়বিড় করতে দেখে আবরার গম্ভীর স্বরে ধমকে উঠল। ইলমি ভয় পেয়ে ভাবনা থেকে ছিটকে বাস্তবে ফিরল। সামনে আবরারকে দেখে নিজ মনে বলে উঠল, শালা করলা, দিলি তো আমার সুন্দর লুতু পুতু জামাইটারে রাক্ষস বানাইয়া। তোর ভালো হইব না দেখিস। তোর বউ তোরে কখনো ভালা পাইব না। কিন্তু মুখে কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়ালো। কারণ তার আম্মাজান পয় পয় করে বলেছে কোনোরূপ দুষ্টামি না করতে, আবরারের সামনে একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে। মায়ের কথা রাখতে ইলমি লক্ষ্মী হয়ে আছে, নয়তো উল্টে একটা ধমক বসাতো। লোকটাকে দেখে ইদানিং তেমন ভয় পায় না ইলমি, তবে মাঝে মাঝে বেশ লজ্জা পায়, ভীষণ লজ্জায় লাল হলুদ নীল হয়ে যায় আর কি। আবরার ভাবুক দৃষ্টিতে ইলমিকে পর্যবেক্ষণ করছে। এমন শান্তিতে থাকার মেয়ে আপাতত ইলমি নয়। আবরার ভ্রুকুচকে গম্ভীর স্বরে ডেকে উঠল, এদিকে আয়। ইলমি ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। দুজনার মাঝে বেশ দূরত্ব রেখেই দাঁড়ায়। আবরার ভ্রুকুচকে একটু এগিয়ে ইলমির হাত শক্ত হাতে চেপে নিজের একদম কাছে টেনে নেয়। ইলমি বেশ চমকালো, সেই সাথে লজ্জাও পেল। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। আবরার ইলমিকে লজ্জা পেতে দেখে ইলমির অগোচরে ঠোঁট চেপে হাসলো, ভীষণ সুন্দর সেই হাসি। ইলমি যদি সেই হাসি দেখতে পেত, হয়তো নতুন করে আবারও প্রেমে পড়ে যেত। আফসোস, ইলমি দেখল না। ইলমি লজ্জার পরিমাণ বাড়িয়ে দিতে মাথা ঝুঁকিয়ে নামিয়ে ইলমির চোখে মুখে ফু দিয়ে বসলো। ইলমির সাথে সাথে চোখ বুজে নিল। এই লোকটার কাছে আসলে ইদানিং ভয় না পেয়ে লজ্জা কেন পায়, কি অদ্ভুত ব্যাপার স্যাপার। হঠাৎ আবরার ধমকে উঠল। ইলমি ছিটকে সরে যেতে নিলেই আবরার ইলমির হাত থেকে তোয়ালেটা কেড়ে নিল। দুহাতে ইলমিকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, যা সর। বলেই গটগট পায়ে আয়নার সামনে চলে গেল। এদিকে ইলমি যেন তাজ্জব বনে গেল, কি হলো এটা? সবকিছুই মাথার উপর দিয়ে গেল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল অপমানে লজ্জায়। কিছু বলার ভাষা খুঁজে পেল না। পরপর রাগে তার শরীর জ্বলে উঠল। রাগে ফুসফুস করতে করতে নিচে চলে এলো। আবরার বাঁকা হাসলো। পরপর রেডি হয়ে সেও নিচে চলে এলো। রাত 8টা। বিনা মেঘে বিনা নিমন্ত্রণে ধরণী কাঁপাতে ঝুম বৃষ্টির আগমন হলো। এই সময় বৃষ্টির আগমনে কেউ বিরক্ত হলো না, বরং সবাই খুশিই হলো। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হওয়ার পর একমাত্র আল্লাহর রহমতেরই বৃষ্টিতেই মানুষের শান্তি মেলে।
বাহির থেকে বৃষ্টির ঝুপঝাপ শব্দ ভেসে আসছে। ইলমি খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার উত্তেজিত হয়ে রান্নাঘরের জানালায় উকি দিয়ে বাইরে বৃষ্টি দেখছে। আবরার আর চোখে ইলমিকে পরখ করে নিচ্ছে। মেয়েটা খাচ্ছে না, খাওয়ার প্রতি তার কোনো মনোযোগ নেই। তার সমস্ত মনোযোগ বাহিরের বর্ষণ হওয়া সেই ঝুম বৃষ্টি। বৃষ্টির জন্য কত উত্তেজনা, কত উন্মাদনা এই মেয়েটার মাঝে। যে কেউ দেখেই বলে দিবে মেয়েটা ভীষণ রকমের বৃষ্টি বিলাসিনী। আমিনা বেগম আবরারের চাহনি অনুসরণ করে মেয়ের দিকে তাকাতে দেখেন মেয়ে তার খাবারের প্লেট সামনে রেখে বসে আছে, একটা দানাও মুখে তুলছে না। খাচ্ছ না কেন ইলমি? ইলমি কোনরূপ ভনিতা ছাড়াই বলে উঠল, খেতে ইচ্ছে করছে আম্মা, আমি আর খাবো না। পাশেই ইমির বসা ছিল। বোনের কথা এতক্ষণে সে মুখ খুলল। ইলমি বসো এখানে। ইলমি ভাইজানের আদেশে চুপচাপ বসে পড়ল। ইমির ব্যস্ত হাতে বোনের মুখের সামনে লোকমা তুলে ধরতে ইলমি মুখে পুড়ে নিল। আবরার ভ্রু কুচকে সেদিকে তাকে গম্ভীর স্বরে বলে উঠল, তোরে বাদর হয়েছে একদম। জহির মির্জা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ছোটখাটো একটা বিয়ের অনুষ্ঠান করে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবে, এর আগে নয়। আর বিয়ের সবকিছুই হবে বড়দের মতামত নিয়ে। আবরার যখন এসেছে থাকুক, তবে ইলমিকে নিয়ে যেতে পারবে না বলেই গটগট পায়ে নিজের রুমে চলে গেছে। এসব শুনে আবরার প্রচণ্ড রেগেও গেল। এই মুহূর্তে সে চুপ আছে। বৃষ্টি থামার নাম নেই। ঘড়িতে 12:50। আবরার ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ইমির আমেনা বেগম হাজার বলার পরও আবরার বলল গুরুত্বপূর্ণ কাজ আছে, তাকে যেতেই হবে। এই তুমুল বৃষ্টির রাতে ছেলেটা ফিরে যাবে বলে আমেনা বেগমের চিন্তার শেষ রইল না। বৃষ্টির রাত এতটা পথ জার্নি করে যাবে ভাবতেই ইলমির মনেও ভয় কাজ করলো। তার আম্মাজান বিলাপ করে বলছিল, এই তো 1 বছর হবে ছেলেটা এমপি পদে জয়লাভ করেছে। রাজনীতিতে সে নতুনই বলা চলে। বাহিরে ছেলের কি শত্রুর অভাব আছে নাকি? এই রাত বিরাতে কেন যেতে হবে? আবরারের উপর রাগ থাকলেও এই মুহূর্তে মাথা থেকে তা ঝেড়ে ফেলে দিল ইলমি। মনে মনে পণ করলো, যে করেই হোক আজকে এ লোকটাকে যেতে দিবে না, মানে দিবেই না। কিন্তু এই রাক্ষসটাকে যেতে বারণ করলে কি রাক্ষসটা ইলমির কথা শুনবে নাকি? উল্টো 2-4টা ধমক দিয়ে বসবে। ইলমি ভয়ে ধীরে পায়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ালো। আবরারের দিকে চাইতেই আটকে উঠল। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। আবরারের চোখ দুটো ভীষণ লাল। ইলমি বুঝতে পারলো লোকটা ভীষণ রেগে আছে। আবরার রুম থেকে বের হতে নিলেই ইলমি কি করবে না করবে, কিভাবে যেতে না করবে ভেবে পেল না। পরপর কি মনে করে দৌড়ে পেছন থেকে আবরারকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে উঠল, প্লিজ প্লিজ প্লিজ, আজকে যাবেন না। আবরারের কি হলো কে জানে, মুহূর্তেই সকল রাগ উধাও হয়ে গেল। সারা শরীর নিমিষেই ঠান্ডা হয়ে গেল। হৃদয় এক অদ্ভুত শান্তির হাওয়া বয়ে গেল, যা উত্তপ্ত হৃদয়টাকে মুহূর্তে শীতল করে দিয়ে গেল। আবরার ভ্রু কুচকে পিছনে ফিরে ইলমির দিকে চাইল, শুধুমাত্র তাকে আটকানোর জন্যে কি অভিনব কৌশল অবলম্বন করলো ভাবা যায়। আবরার কিছু বলছে না দেখে ইলমি আবরারের বুকে নাক ঘষে আবদারের সুরে বলে উঠল, আমরা নিউলি কাপল, তাই না? বাইরের কি সুন্দর ওয়েদার, আমার বর চাই। মেয়েটার এমন কথায় আবরার ঠোঁট কামড়ে হেসে ওঠে। আবরার এবারও কিছু বলল না, তবে সেও শক্ত হাতে ইলমিকে নিজের সাথে জড়িয়ে নিল। অতঃপর তার এত রাগ সামান্য একটা বাচ্চা মেয়ের স্পর্শ পেতে হাওয়া হয়ে গেল। ইমির বেডে আধাশোয়া অবস্থায় ল্যাপটপ বুকের উপর রেখে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল। এমন সময় ফোন টুংটাং আওয়াজ করে বেজে উঠল। ইমির মেসেজের শব্দে বেশ বিরক্ত হলো। বিরক্তি নিয়ে মেসেজ অপশন অন করতেই দেখে আবিরার মেসেজ। ওই দিন মুখের উপর শক্ত কিছু কথা বলায় 2 দিন মেসেজ করলো না, আজকে আবার তার মেসেজ। এই মেয়েটা এত পাগলামি কেন করছে ইমির ভেবে পেল না। ভাইজান কি আজ আসবেন? যদিও আবিরা মায়ের কাছে শুনেছে তার ভাইজান আসবে না, কিন্তু কি আর করার, কথা বলার জন্যে কোনো এক ওয়ে দরকার ছিল। ইমির সাথে সাথে রিপ্লাই করলো না। এইভাবে মেসেজের সাথে সাথে রিপ্লাই পেয়ে মনটা নেচে উঠলো আবিরার। পরপর মেসেজ লিখে পাঠালো, ও আচ্ছা, আপনি কি বিজি? ইমির বেশ সময় নিয়ে লিখলো। আবিরার এবার কান্না পেল। 10 বছর পরপর লোকটা রিপ্লাই করে। এই রসকসীন লোকটা সব সময় তাকে ইগনোর করে। এমন লোককে আবিরা কেন যে ভালো টালো বাসতে গেল কে জানে। পরপর পাঠালো, আপনার সাথে কথা ছিল। ইমির বেশ কিছুক্ষণ পর পাঠালো, ঘুমাও, আল্লাহ হাফেজ। আবিরা এবার অস্ফুট স্বরে কেঁদে উঠল। ফোনটা ছুঁড়ে মারলো বিছানায়। কেন এমন করেন ইমির? কি দোষ আমার? আপনাকে ভালোবাসায় কি তবে আমার অপরাধ? যদি তাই হয় তবে আপনিও আমার সাথে সমান অপরাধী। আপনি আমাকে ভালোবাসতে বাধ্য করেছেন ইমির, আর আমি ভালোবেসে ফেলেছি আর ভালোবেসে যাব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।